রফিকুল সাহেবের বিলাসবহুল বাড়ির ভেতরের চত্বর। সকালে রোদ এসে পড়েছে মার্বেল বাঁধানো মেঝেতে। সময়ই সকাল 10টা। মেহেরের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো ভেতরের ঘর থেকে। নয়ন, ওই হতচ্ছাড়া, কোথায় তুই? এক্ষুনি এখানে আয়। নয়ন উঠোনের একপাশে ফুলের টবে জল দিচ্ছিল। মেহেরের চিৎকার শুনে তার হাত সামান্য কেঁপে গেল। বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। এই বাড়িতে আসার পর থেকে এমন চিৎকার তার নিত্যসঙ্গী। দীর্ঘশ্বাস ফেলে সে ভেতরের দিকে পা বাড়ালো। মেহের তখন তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, হাতে একজোড়া দামি স্যান্ডেল। তার মুখ রাগে লাল হয়ে আছে। নয়ন ঘরে ঢুকতে মেহেরের চোখ যেন আগুনের গোলা হয়ে তার দিকে ধেয়ে এলো। দেখ তো আমার স্যান্ডেলের কি হাল করে রেখেছিস। মেহেরের কণ্ঠ রাগে কাঁপছিল। স্যান্ডেলগুলো নয়নের মুখের সামনে ছুঁড়ে মারতে গিয়ে সামলে নিল। বাইরে যাব আমি এই নোংরা স্যান্ডেল পরে? তোর কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই? নয়ন ভয়ে সিটিয়ে গেল। আসলে আমি তো গতকাল পরিষ্কার করেছিলাম। তার স্বর ক্ষীণ। পরিষ্কার করেছিলি? মেহেরের হাসি যেন বরফের মতো ঠান্ডা। এটা কি পরিষ্কার বলে? ভালো করে চোখ মেলে দেখ তো, এখনো কত ধুলো লেগে আছে। আর এই চামড়ার উপরে দাগগুলো, এগুলো উঠবে কি করে যদি যত্ন করে না ঘষো? নয়ন মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করেছিলাম তো। চেষ্টা করেছিলি? বাহ, তোমার চেষ্টা তো আমি দেখতেই পাচ্ছি। আমার বাহিরে যাওয়ার মাটি করার তালে আছো না? মেহেরের কণ্ঠ ক্রমশ উচ্চ গ্রামে পৌঁছালো। কাজের বেলা এত ফাঁকি কেন দশনি? শুধু তো বসে বসে খাও আর ঘুরে বেড়াও। একটা স্যান্ডেল পর্যন্ত ঠিক করে পরিষ্কার করতে পারো না। নয়নের মুখ লাল হয়ে গেল। অপমানে তার চোখ ভিজে এলো। এ বাড়িতে সে আশ্রিত। রফিকুল সাহেবের দয়ায় তার দিন কাটছে, কিন্তু মেহেরের ব্যবহার যেন তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় তার আসল স্থান কোথায়। আমার কি আর কোনো কাজ নেই, নাকি শুধু তোমার স্যান্ডেল পরিষ্কার করতেই বসে থাকবো? মেহের ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার মতো অলস আর অকর্মহীন একটা লোককে কেন যে বাবা বাড়িতে রেখেছেন আমি বুঝি না। শুধু শুধু একটা বোঝা। কথাটা নয়নের বুকে তীরের মতো বিঁধল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর খুঁজে পেল না। মেহের তখনও থামেনি। সে বলল, শুধু তাই না, কাল আমার নতুন পোশাকটা ইস্ত্রি করার সময় পুড়িয়ে দিয়েছিলে প্রায়। ভাগ্যিস আমার চোখে পড়েছিল। তুমি আসলে একটা অপদার্থ, কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারো না। নয়নের মনে পুরনো দিনের স্মৃতি উকিয়ে দিল। তার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। বাড়িতে কত আদর, কত ভালোবাসা ছিল। ছোট বোনটা সারাক্ষণ দুষ্টুমি করত। মা মিষ্টি হেসে বকতেন। আর বাবা বাইরে কঠোর হলেও ভেতরে ছিলেন নরম মনের মানুষ। সেই সুখের সংসার আজ কোথায়? তুমি কি আমার কথা শুনছো? মেহেরের ধমকে নয়নের চিন্তার সুতো ছিল। দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও, এক্ষুনি এই স্যান্ডেল দুটো আমার পরিষ্কার করে নিয়ে আসো। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার ঘরটাও ভালো করে গুছিয়ে দিবে। সব জিনিসপত্র লন্ডভন্ড করে রেখে দাও শুধু। নয়ন আর দাঁড়াতে পারল না। অপমানের জ্বালা তার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার বুকের ভেতরটা অভিমানে পাথর হয়ে গেছে। মেহের তখনও বিড়বিড় করছিল, অসভ্য কোথাকার একটা, আমার মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছে। নয়ন সোজা ছাদে চলে এলো। এই জায়গাটা তার কাছে শান্তিনিকেতনের মতো। যখন তার মন খারাপ থাকে সে এখানে এসে একাকী আকাশের দিকে তাকিয়ে থাকে। শহরের কোলাহল থেকে দূরে এই ছাদটা যেন তার গোপন আশ্রয়। ছাদের এক কোণে বসে নয়ন তার অতীতের গভীরে ডুব দিল। সেই সোনালি দিনগুলো আর ফিরবে না। তার বাবা, মা, বোন সবাই আজ স্মৃতি। আর এই নিষ্ঠুর পৃথিবীতে সে একা, অসহায়। মেহেরের প্রতিটি অপমান যেন সেই পুরনো ক্ষতগুলোতে নুনের ছিটা দিচ্ছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন কেন তার সাথে এত অন্যায় হলো? কেন তার এত কষ্টের জীবন? আকাশের দিকে তাকিয়ে নয়ন এক দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জল চিকচিক করছে। এই কষ্ট আর কতদিন তাকে সহ্য করতে হবে? এই দৃশ্যটি মেহেরের রূঢ় ব্যবহার এবং নয়নের অসহায়তাকে স্পষ্ট করে তোলে। তাদের সম্পর্কের তিক্ততা এবং নয়নের বিষণ্ণ মানসিক অবস্থা দর্শকের সামনে উন্মোচিত হয়। মেহেরের দীর্ঘ সংলাপ তার কর্তৃত্বপূর্ণ এবং সমালোচনামূলক স্বভাবকে ফুটিয়ে তোলে। অন্যদিকে নয়নের নীরবতা এবং অতীত স্মৃতিচারণ তার ভেতরের যন্ত্রণা প্রকাশ করে। নয়নের শরীরটা এখনও ভেজা, যেন মেহেরের ছুঁড়ে দেওয়া বাক্যগুলো ঠান্ডা জলের ছিটার মতো তার উপর লেগে আছে। সে ছাদের এক নির্জন কোণে সিমেন্টের তৈরি বেঞ্চের উপর গুটিসুটি মেরে বসেছিল। তার দৃষ্টি স্থির, যেন দূরের আকাশের কোনো অসীম শূন্যতায় হারিয়ে গেছে।
বুকের ভেতরটা একটা দম বন্ধ করা কষ্টে মোচড় দিচ্ছিল। এই ছাদে সে প্রায় আসে। এই খোলা আকাশ, এই দিগন্ত তাকে কিছুটা হলেও শান্তি এনে দেয়, যেন তার ভেতরের জমাট বাঁধা কষ্টগুলো একটু হালকা হয়। হঠাৎ এক আলোর ঝলকানি এসে তার মুখের উপর পড়ল। নয়ন চোখ কুঁচকে সেদিকে তাকালো, কিন্তু তার দৃষ্টিতে কোনো ঔজ্জ্বল্য ছিল না। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। আজ তার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন এই হাসিটা ছিল খাঁটি, আনন্দ আর ভালোবাসায় ভরা। তার মনে ভেসে উঠল তুলির মুখ, ছোট্ট গোলগাল, সবসময় হাসি খুশি। তুলি একদিন তাদের পুরনো আমলের রেডিওটা খুলে তার ভেতরের কলকবজা সব ছড়িয়ে ফেলেছিল। বাবা যখন গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, এটা কে করেছে? ছোট্ট তুলি দু হাতে মুখ ঢেকে বলেছিল, আমি দেখছিলাম ওইটার ভিতরে গানগুলা কিভাবে থাকে। মায়ের মৃদু বকুনি আর বাবার চাপা হাসিতে সেদিন বাড়ির বাতাস ভারী হয়েছিল। সে ছোট্ট দুষ্টু বোনটা আজ আর নেই। ভাবতেই নয়নের বুকের ভেতরটা হু হু করে উঠল। তুলি, নয়ন অস্ফুট স্বরে ডাকল। তার গলা ধরে আসছিল, ধরে আসা গলায় বলল, কোথায় হারিয়ে গেলে তুই? তোর সেই মিষ্টি হাসিটা আমার আজও কানে বাজে। এরপর তার মনে পড়ল বাবার কথা। রিজু, বলিষ্ঠ চেহারা, চোখে কঠিন দৃষ্টি, কিন্তু সেই চোখের আড়ালে লুকিয়ে থাকত এক স্নেহপূর্ণ হৃদয়। এলাকার প্রভাবশালী ব্যক্তিরাও তার বাবাকে সমীহ করত। একদিন এক ধনী ব্যবসায়ী তার বাবাকে মোটা অঙ্কের ঘুষ সাধতে এসেছিল একটা মামলা ধামাচাপা দেওয়ার জন্য। নয়ন স্পষ্ট মনে করতে পারে বাবার সেই তেজদীপ্ত মুখের কথাগুলো। আমার কাছে সততাই সবচেয়ে বড় সম্পদ। অন্যায়ের সাথে আমি কখনোই আপোষ করব না। সেই নীতিবান মানুষটা আজ। বাবা, নয়নের স্বর আরও ক্ষীণ হয়ে এলো। তোমার দেখানো পথ থেকে আমি সরে যাইনি বাবা, কিন্তু এই পৃথিবীতে সৎ মানুষের কোনো দাম নেই, তাই না? মায়ের মুখটা যেন এক শান্ত সরোবর। মায়ের হাতের স্পর্শে সব দুঃখ দূর হয়ে যেত। জ্বর হলে মা সারা রাত ছেঁকে তার কপালে জলপট্টি দিতেন। পছন্দের খাবার নিজ হাতে রান্না করে খাওয়াতেন। মায়ের সেই মমতা, সেই উদ্বেগ আজ নয়ন প্রতি মুহূর্তে অনুভব করে। তার মনে পড়ল একবার তুলি বায়না ধরেছিল সে একা একা ঘুমোতে ভয় পায়। তখন মা তাদের দুজনের মাঝখানে শুয়ে গল্প শুনিয়েছিলেন। সেই রাতে নয়ন অনুভব করেছিল তাদের ছোট্ট পরিবারটা কত নিরাপদ, কত ভালোবাসায় পূর্ণ ছিল। মা, নয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, তার চোখ জলে ভরে উঠেছে। তোমার হাতের সেই স্পর্শ, সে মিষ্টি বকুনি, সব কিছু খুব মিস করি মা। হঠাৎ নিচ থেকে ভেসে এলো মেহেরের তীক্ষ্ণ কণ্ঠস্বর, যেন কোনো পাখির শান্ত নীড় ভেঙে দিল। নয়, আমি কি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবো নাকি? কতক্ষণ লাগবে তোমার নামতে? নয়নের স্মৃতির জাল ছিঁড়ে গেল। সে চমকে মুখ ফেরালো। মেহেরের বিরক্তিপূর্ণ কণ্ঠ তার বর্তমানের তিক্ত বাস্তবতাকে কঠিনভাবে ধাক্কা দিল। কি করেছিস ওখানে? যেন রাজপুত্র এসে বসে আছে, আমার কত কাজ পড়ে আছে, আর উনি আরাম করে হাওয়া খাচ্ছে। মেহেরের কণ্ঠ ক্রমশ ঝাঁঝালো হচ্ছিল। নয়নের ভেতরের চাপা কষ্টটা যেন একটা আর্তনাদে রূপ নিতে চাইল। তার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, একটু তো শান্তিতে থাকতে দাও আমাকে। আমার তো মন আছে, কষ্ট হয় আমারও। কিন্তু সে জানে এই বাড়িতে তার কোনো কথা বলার অধিকার নেই। সে আশ্রিত, তাকে তাদের নিয়ম মেনে চলতে হবে। তুমি কি কানে তুলো দিয়ে বসে আছো নাকি? মেহেরের অধৈর্য স্পষ্ট। আমি বলছি নিচে আসতে, আর তুমি এখনো ওইখানে ঠায় দাঁড়িয়ে আছো। বাবার এত প্রশ্রয় পেয়ে মাথায় উঠেছো? নয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা যেন চলছে না। আকাশের দিকে তাকিয়ে শেষ পারের মতন তার হারানো পরিবারকে অনুভব করার চেষ্টা করলো। তাদের হাসিমাখা মুখগুলো যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে। আসছি। নয়ন কোনো মতে বলল। তার গলা বুঝে আসছিল। সে ক্লান্ত পায়ে ছাদের সিঁড়ি ধরে নামতে শুরু করলো। প্রতিটি ধাপে যেন তার অতীতের সুখের স্মৃতিগুলো মিশে আছে, আর বর্তমানের কঠিন বাস্তবতা তাকে টেনে নামাচ্ছে গভীর অন্ধকারে। তার মন এক গভীর শূন্যতায় ভরে গেল। এই বাড়িতে সে যেন এক অবাঞ্ছিত অতিথি, যার কোনো স্থান নেই, কোনো সম্মান নেই, শুধু তিরস্কার আর উপেক্ষা। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই কষ্টের কি শেষ নেই? সময় সন্ধ্যা 6টা। নয়ন তখনও ছাদের সেই কোণে বসে। দিনের আলো ফেডিং হওয়ার সাথে সাথে তার মনের ভেতরের শান্ত ভাবটা ক্রমশ ইনকোয়াইটেড পরিণত হচ্ছিল। অতীতের সুন্দর স্মৃতিগুলো যেন ধীরে ধীরে রূপ বদলাচ্ছে, যেন কোনো মিষ্টি সুর হঠাৎ কর্কশ হয়ে গেল। তার মনে পড়ল সেই ফুপির বাড়ির রাতের কথা। কেন সেদিন সে ফুপির বাড়ি গিয়েছিল? যদি না যেত তাহলে কি?
ভাবনাটা তার গলা টিপে ধরল। নয়ন ফিরে গেল সেই বিভৎস রাতে। সেদিন তার ফুপির বাড়িতে ছিল। তার বাবা ডিউটি থেকে ফিরে ফ্রেশ হয়ে মেয়ে তুলি আর স্ত্রী মাইশাকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। মধ্যরাতে হঠাৎ দরজা ভাঙার বিকট শব্দে লাফ দিয়ে উঠল মাইশা। তার বাবা হতভম্ব হয়ে গেলেন এমন কাণ্ডে। আর তারপর ঘরে ঢুকলো একদল লোক। ঘরে ঢুকে তারা প্রথমে তুলিকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করলো তার বাবা মার সামনে। তারপর তার মাকে তার বাবার সামনে সম্পূর্ণ উলঙ্গ করে রেপ করা হলো। নয়নের বাবা শরীফুল সাহেব অনেক চেষ্টা করলেন, কিন্তু একা কিছুই করে উঠতে পারলেন না। নিজের চোখের সামনে আঘাত পেয়ে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখলেন নিজের প্রিয়তমা স্ত্রী আর কলিজার টুকরা সন্তানকে। তারপর লোকগুলো শরীফুল সাহেবকে শ্যুট করলো আর রাতের অন্ধকারে উধাও হয়ে গেল। নয়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তার শ্বাস ভারী হয়ে এলো। সেই রাতের বিভৎসতা যেন তার চোখের সামনে আবার জীবন্ত হয়ে উঠেছে। না না, নয়ন অস্ফুট স্বরে বলল, দু হাতে কান বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু সে রাতের চিৎকারগুলো যেন তার মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। নয়ন আর্তনাদ করে উঠল, তার শরীর কাঁপছে। এরপর তার চোখের সামনে ভেসে উঠল তুলির ছোট্ট নিথর দেহ, তার নিষ্পাপ মুখের উপর রক্তের দাগ। সে দৃশ্য নয়নের হৃদয় এফোর ওফোর করে দিল। তার ছোট্ট বোন যে কিনা প্রজাপতির মতো উঠতে ভালোবাসত, তাকেও তারা রেহাই দেয়নি। তুলি আমার ছোট্ট বোন। নয়নের গলা ভেঙে গেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সবশেষে তার মনে পড়ল তার বাবার মুখ, দৃঢ় তেজদীপ্ত বাবা, যাকে সে হিরো মানত। সে বাবাকেও তারা নির্মমভাবে হত্যা করেছিল। নয়ন স্পষ্ট শুনতে পাচ্ছিল তাদের অট্টহাসি, বাবার গোঙানি। নয়ন ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, বাবা, ওরা তোমাকে মারলো কেন? তুমি তো কারো কোনো ক্ষতি করনি। হঠাৎ তার মনে হলো যেন কেউ তার হাত ধরেছে। সে চমকে চোখ খুলল। কি রে, এখানে বসে কাঁদছিস? মেহেরের কণ্ঠস্বর, তার চোখে বিরক্তি। নয়ন দ্রুত চোখের জল মুছল। কিছু না, এমনি। কিছু না? আমি কি অন্ধ নাকি? চোখের পাতা দুটো তো ভিজে। মেহেরের স্বরে কোনো সহানুভূতি ছিল না। আবার সেই পুরনো কথা মনে পড়ছে বুঝি? ওসব ভুলে যা তো, মরা মানুষ আর ফিরে আসবে না। মেহেরের কথাগুলো নয়নের বুকে আরও একটা আঘাতের মতো লাগলো। তার মনে হলো যেন কেউ তার সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোকে অপমান করছে। কষ্ট চাপা কণ্ঠে নয়ন বলল, তুমি বুঝবে না মেহের, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। মেহের তাকে উপহাস করে বলল, সব কিছু? তুমি তো এখন ভালোই আছো, বাবার দয়া খাচ্ছ পড়ছো, আর কি চাই? অতীতে কি হয়েছে না হয়েছে ওসব নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলবে না, জীবন তো থেমে থাকবে না, তাই না? নয়ন তার দৃষ্টি মেহেরের দিকে স্থির করে বলল, তোমার কাছে হয়তো এগুলো শুধু অতীত, কিন্তু আমার কাছে এগুলো আমার জীবন, আমার পরিচয়। যত সব সেন্টিমেন্টাল কথাবার্তা, নাটক করা হচ্ছে আর কিছুই না। যাও তো, নিচে যাও, রাতের খাবার তৈরি। মেহের তাচ্ছিল্যের সাথে বলল এবং ছাদ থেকে চলে গেল। নয়ন আবার একা হয়ে গেল। চারপাশের অন্ধকার যেন তার ভেতরের অন্ধকারকে আরও গভীর করে তুলছিল। তার মনে হচ্ছিল সেই ভয়াবহ রাতের আর্তনাদগুলো এখনও তার কানে বাজছে। সেই বিভৎস দৃশ্যগুলো তার মানসপটে বারবার ফিরে আসছে, এক দুঃস্বপ্নের মতন, যা কিছুতেই পিছু ছাড়ছে না। কিছুদিন আগের হাসি খুশি পরিবেশ আজ থমথমে বিষণ্ণ। নয়নের বাবা মা বোন মারা যাওয়ার কয়েকদিন পর তাদের দাফন কাফন করা হলো। একদিন নয়ন দরজার পাশে অসহায়ের মতো দাঁড়িয়েছিল। তার দুই চাচা, বড় চাচা ইউসুফ আর মেজো চাচা ফারুক, বাবার স্টাডি রুমে বসে কাগজপত্র দেখছিলেন। তাদের মুখে কঠিন হিসেবি দৃষ্টি। কি ব্যাপার নয়ন, ওখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। বড় চাচা ইউসুফের কণ্ঠস্বর শীতল। নয়ন ধীরে ধীরে ঘরে ঢুকল। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল। মেজো চাচা ফারুক তাড়া দিয়ে চেয়ারে বসতে ইশারা করে বললেন, বস, কিছু কথা আছে তোর সাথে। নয়ন ভয়ে ভয়ে একটা চেয়ারে বসল। তার মনে হচ্ছিল যেন সে কোনো অপরাধীর কাঠ করায় দাঁড়িয়ে আছে। গলার স্বর মোলায়েম রাখার চেষ্টা করে বড় চাচা বললেন, দেখ নয়ন, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, এখন তোকে নিজের ভবিষ্যৎটা দেখতে হবে। নয়ন মিনতি ভরা স্বরে বলল, আমি তো এখানেই থাকতে চাই, এটা তো আমার বাবা মায়ের বাড়ি। মেজো চাচা কড়া গলায় বললেন, হ্যাঁ ছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। তুই তো আর ছোট নেই, সব বুঝতে পারিস। আমি সব কাজ করব চাচা, বাড়ির সব দেখাশোনা করব, শুধু আমাকে এখান থেকে বের করে দেবেন না।
নয়নের চোখে জল চিকচিক করছিল। বড় চাচা একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেখ নয়ন, সম্পত্তির ব্যাপারে কিছু আইনি জটিলতা আছে। তোর বাবা কোনো উইল করে যাননি। এখন আমরা সবাই মিলে ভাগ করে নিব। নয়ন সাহস করে বলল, কিন্তু এটা তো শুধু আমাদের বাড়ি না, আমার মা আর বোনেরও তো অধিকার ছিল। ফারুক চাচা বিরক্তির সাথে বললেন, ছিল, কিন্তু তারা তো আর বেঁচে নেই। এখন যা আছে তা আমরা ওয়ারিশরা ভাগ করে নেব। ইউসুফ চাচা কিছু কাগজপত্র নয়নের দিকে এগিয়ে দিয়ে বললেন, এ নে, এখানে সই করে দে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। নয়ন কাগজগুলোর দিকে তাকালো। তার কিছুই বোধগম্য হচ্ছিল না। শুধু দেখলো অনেকগুলো অচেনা অক্ষর আর কিছু সংখ্যা লেখা। এটা কিসের কাগজ চাচা? এগুলো সব সম্পত্তির বাটোয়ারা কাগজ। তাড়াতাড়ি সই করে দে তো, আমাদের অনেক কাজ আছে। নয়ন মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তাদের চোখে এত তাড়া কেন? কেন তাকে কিছুই বুঝতে দেওয়া হচ্ছে না? নয়ন দ্বিধাগ্রস্ত স্বরে বলল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। ইউসুফ চাচা ধমকের সুরে বললেন, না বুঝার কি আছে? আমরা তো তোর ভালোর জন্যই বলছি, সই করে দে বলছি। তাদের চোখের দিকে তাকিয়ে নয়নের সাহস আর রইল না। সে জানে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কথা বললে তার আর এখানে এক মুহূর্তও ঠাঁই হবে না। নিরুপায় হয়ে সে কাগজের উপর সই করে দিল। সই করার পরই তাদের ব্যবহারে পাল্টে গেল। ফারুক চাচা বললেন, ঠিক আছে, তোর আর এখান থেকে দরকার নেই। তুই বরং নিজের মতো কোথাও দেখ। আর না হলে আমরা জানাশোনা একটা ভালো এতিমখানা আছে, সেখানে চলে যা। শুনেছি এখানে খুব ভালো ফেসিলিটি রয়েছে। নয়নের গলা শুকিয়ে গেল। কাপা কাপা স্বরে বলল, কি বলছেন আপনারা? এটা তো আমার বাড়ি, আপনারা আমাকে কোথায় যেতে বলছেন? ইউসুফ চাচা নির্বিকারভাবে বললেন, তোর এখন নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর এখান থেকে কি করবি? আমরা তো আছি সব দেখাশোনা করার জন্য। তাদের নিষ্ঠুরতা নয়নের হৃদয় ভেঙে চুরমার করে দিল। এই সেই চাচারা যাদের বাড়িতে সে ছেলেবেলায় কত না আদর পেয়েছে, আর আজ তারা তাকে পথের ভিখারি বানিয়ে দিচ্ছে। আপনারা আপনারা খুব খারাপ। নয়ন বলল, তার কণ্ঠ কান্নায় ভেঙে যাচ্ছে। বাবা যদি আজ বেঁচে থাকতেন। ফারুক চাচা গর্জে উঠে বললেন, যা, ভাগ এখান থেকে। আর কখনো এই বাড়িতে পা রাখবি না। নয়ন অসহায়ভাবে দরজার দিকে তাকালো। এই বাড়ি যেখানে তার এত স্মৃতি, আজ তার কাছে চিরতরে বন্ধ হয়ে গেল। এরপর নয়ন থানায় গিয়েছিল। ভেবেছিল তার বাবার সহকর্মীরা হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু সেখানে গিয়ে সে এক অন্য জগৎ দেখল। একজন পুলিশ অফিসার তার কাছে সাহায্য করার বিনিময়ে ঘুষ চাইল। সে অফিসার মুচকি হেসে বলেছিলেন, দেখো বাবা, বিনামূল্যে তো আজকাল কেউ কারোর উপকার করে না। তোমার বাবার আমলে যা ছিল এখন আর তা নেই। বেশি সততা দেখাতে গিয়ে নিজের প্রাণ হারিয়ে বসেছে। আমরা বাবা নিজেদের প্রাণ হারাতে পারবো না। আমাদের জীবনের অনেক মূল্য। কিছু খরচা দাও, দেখে কি করা যায়। নয়নের কাছে দেওয়ার মতন কিছুই ছিল না। তার বাবার স্মৃতি ছাড়া আর কোনো সম্পদ তার কাছে অবশিষ্ট ছিল না। হতাশ হয়ে সে থানা থেকে বেরিয়ে এলো। রাস্তার ধারে ফুটপাতে তার নতুন ঠিকানা হলো। দিনের বেলা ছোটোখাটো কাজ করে যা 2 পয়সা পেত তা দিয়ে কোনো মতে খাবার জুটত। রাতের বেলা কোনো দোকানের ঝাঁপির পাশে কিংবা কোনো নির্জন ফুটপাতে সে ঘুমাতো। আকাশের চাঁদ আর তারারাই ছিল তার একমাত্র সঙ্গী। কষ্টের সেই দিনগুলোতে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, এই পৃথিবীতে কি সত্যি কোনো ন্যায় বিচার নেই? শহরের নির্জন এক রাস্তার ফুটপাত, রাতের অন্ধকার নেমে এসেছে। রাস্তার আলোগুলো টিমটিম করে জ্বলছে। ঠান্ডা সিমেন্টের উপর একটা পাতলা চাদর বিছিয়ে নয়ন ঘুমানোর চেষ্টা করছিল। পেটের ক্ষুধা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তার ঘুম কেড়ে নিয়েছে। হঠাৎ একটা বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল, যেন কাছে কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। ধরফর করে উঠে বসল নয়ন। কিছুটা দূরে একটা গাড়ির ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। ধোঁয়া উঠছে আর ভাঙা কাচের টুকরোগুলো রাস্তার উপর ছড়িয়ে আছে। ভেতর থেকে কয়েকজন মানুষের গোঙানির আওয়াজ ভেসে আসছিল। নয়নের বুকটা ধক করে উঠল। সে ভাবছিল এগিয়ে যাবে কিনা। রাতের অন্ধকার, অপরিচিত জায়গা, সাহস পাচ্ছিল না। তার মনে পড়ে গেল রাস্তায় বেঁচে থাকার কঠিন নিয়মগুলোর কথা। নিজের জীবন বাঁচানোই প্রথম কাজ। কিন্তু কিছুক্ষণ পর ভেতরের গোঙানিগুলো আরও করুণ হয়ে উঠল। কেউ যেন ব্যথায় কাতরাচ্ছে, সাহায্যের জন্য ডাকছে। নয়নের বিবেক জেগে উঠল। তার বাবার শেখানো নীতি, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো তার মনে ধাক্কা দিল। থাকতে পারছি না।
নয়ন বিড়বিড় করে বলল। সাবধানে উঠে দাঁড়িয়ে সে ভাঙা গাড়ির দিকে পা বাড়ালো। কাছে গিয়ে দেখলো দৃশ্যটা আরও ভয়াবহ। গাড়িটা সম্ভবত কোনো কিছুর সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। ভেতরের কয়েকজন লোক রক্তাক্ত অবস্থায় আটকে পড়ে আছে। তাদের পোশাক দেখে মনে হচ্ছে তারা কোনো নিরাপত্তা কর্মী। ভেতর থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো। আমাদের বাঁচান। নয়ন যখন ভাবছিল তাদের বের করার চেষ্টা করবে, ঠিক তখনই দূরে কয়েকটা গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। মুহূর্তের মধ্যে আরও 3-4টে গাড়ি এসে দুর্ঘটনাস্থলের পাশে থামল। গাড়িগুলো থেকে প্রায় 1 ডজনেরও বেশি লোক বেরিয়ে এলো। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে চকচক করছে ধারালো অস্ত্র আর স্বয়ংক্রিয় রাইফেল। নয়নের রক্তহীন হয়ে গেল। এরা কারা? মুখোশধারীরা দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে এগিয়ে গেল। তাদের পদক্ষেপ দৃঢ়, চাহনি হিংস্র। আহত নিরাপত্তা কর্মীরা ভয়ে আর্তনাদ করে উঠল। একজন আহত গার্ড দুর্বল স্বরে জিজ্ঞেস করল, তোমরা কারা, কি চাও? মুখোশধারীদের মধ্যে একজন এগিয়ে এলো। তার হাতে ধরা রাইফেলটা যেন সাক্ষাৎ যমদূত। আমরা যা চাই তা তোমরা দিতে পারবে না। তার কণ্ঠস্বর ঠান্ডা, যেন বরফের মতো। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা আহত গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ল। রাইফেলের বাঁট দিয়ে নির্মমভাবে আঘাত করতে শুরু করলো তাদের দুর্বল শরীরে। আর্তনাদ আর গোঙানির শব্দে রাতের নীরবতা খান খান হয়ে গেল। নয়ন বিস্ফারিত চোখে সেই বিভৎস দৃশ্য দেখছিল। তার মনে ভয় আর আতঙ্কের ঝড় বইছিল। এই লোকগুলো মানুষ নয়, যেন সাক্ষাৎ শয়তান। তাদের হাতে থাকা রাইফেলগুলো দেখে তার বাবার কথা মনে পড়ে গেল। সৎপথে চলতে গিয়ে তিনিও এমন নৃশংসতার শিকার হয়েছিলেন। একজন গার্ড কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাদের মারবেন না। সময় শেষ। মুখোশধারীদের মধ্যে আরেকজন বলল এবং মুহূর্তের মধ্যে তার রাইফেল তুলল। তারপর কয়েকটা গুলির শব্দে আহত গার্ডদের আর্তনাদ থেমে গেল। তাদের নিথর দেহ রাস্তার উপর লুটিয়ে পড়ল। নয়নের শরীর থরথর করে কাঁপছিল। সে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ মুখোশধারীরা দুর্ঘটনাক্লিষ্ট গাড়ির ভেতর থেকে আরেকজন লোককে টেনে বের করল। লোকটার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। তার পোশাক পরিপাটি, মনে হচ্ছে কোনো ধনী ব্যক্তি। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনারা কারা? আমার কি চান? সে ঠান্ডা কণ্ঠস্বর আবার শোনা গেল, তোমাকেই তো আমরা চাই, তোমার হিসাব আজ চুকিয়ে দিতে চাই। লোকটা দুহাত জোর করে তাদের কাছে মিনতি করতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না। আমি আপনাদের যা চাই দেব। আমার একটাই মেয়ে আছে, ওর মাও নেই। প্লিজ এমনটা করবেন না, ও অনাথ হয়ে যাবে। কিন্তু মুখোশধারীদের চোখে কোনো মায়া ছিল না। তারা পশুর মতো হাসতে লাগলো। অনেক দেরি হয়ে গেছে সাহেব, তোমার পাপের ফল ভোগ করার সময় এসেছে। তাদের একজন রাইফেল তাক করলো লোকটির দিকে। নয়ন দেখলো লোকটার চোখ বন্ধ, যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে নয়নের ভেতরে কিছু একটা জেগে উঠল। এতক্ষণ ধরে জমে থাকা ভয় আর আতঙ্ক যেন এক লহমায় ঘৃণায় পরিণত হলো। তার মনে পড়ে গেল তার বাবা মা বোনের মুখ। তাদের হত্যাকারীরাও তো এমনই নৃশংস ছিল। কাছেই পড়ে থাকা একটা সেমি অটোমেটিক রাইফেল তার চোখে পড়ল। হয়তো নিহত গার্ডদের কারো হাত থেকে ছিটকে গিয়েছিল। এক মুহূর্তেও না ভেবে নয়ন হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল এবং রাইফেলটা তুলে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে লক্ষ্যবস্তু একদম স্থির। তার টার্গেট এখন কালো মুখোশধারী সেই নৃশংস লোকগুলো। রাইফেলটা কক করার শব্দ রাতের নীরবতাকে ভেঙে দিল। মুখোশধারীরা চমকে তার দিকে তাকালো। একজন মুখোশধারী অবাক হয়ে বলল, এই ছেলেটা কে? নয়ন কোনো কথা বলল না। তার আঙ্গুল ট্রিগারের উপর শক্ত হলো। তার মনে একটাই প্রতিজ্ঞা, সে আজ আর কোনো অন্যায় সহ্য করবে না। মুখোশধারীরা কোনো প্রতিক্রিয়া করার আগেই নয়নের হাতে থাকা রাইফেল গর্জে উঠল। পরপর কয়েকটা গুলি ছুটে গেল মুখোশধারীদের দিকে। তারা হতভম্ব হয়ে আর্তনাদ করতে শুরু করলো। নয়নের এর আগে বন্দুক ধরার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার ভেতরের জমে থাকা ক্রোধ যেন তাকে পথ দেখাচ্ছিল। শেলোপাথারে গুলি করতে লাগলো। মুখোশধারীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেকে নয়নের গুলিতে ধরাশায়ী হয়েছে। তাদের কালো পোশাক রক্তে ভিজে লাল বর্ণ ধারণ করেছে। নয়নের অ্যাকশন ছিল অপ্রত্যাশিত এবং ভয়াবহ। একাই সে যেন 1 ডজন সশস্ত্র দুষ্কৃতকারীকে কাবু করে ফেলল। চারদিকে শুধু গুলির শব্দ আর আহতদের গোঙানি। ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো। রাস্তার ওপারে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল মুখোশধারীদের নিথর দেহ। শুধু একজন মুখোশধারী তখন অক্ষত ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর চেষ্টা করেছিল। নয়ন তার দিকে রাইফেল তাক করলো আর সার্কাস্টিকভাবে বলল, কোথায় যাচ্ছিস? দাঁড়া। ভয়ে সেই মুখোশধারী থমকে দাঁড়ালো। তার শরীর তখনও কাঁপছে।
নয়নের চোখের আগুন তখনও শান্ত হয়নি, তার হাতে ধরা রাইফেলটা তখনও গরম। সে ধীরে ধীরে সেই মুখোশধারীর দিকে এগিয়ে গেল, শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তোমরা কারা? কেন তোমরা এদের মারতে এসেছিলে? ভয়ে মুখোশধারীর মুখ দিয়ে কথা সরছিল না, সে শুধু কাঁপছিল। নয়ন ধমকে উঠে বলল, বলছি। আমরা আমরা ওনার শত্রুদের লোক। সে ভাঙা ভাঙা স্বরে বলল, দুর্ঘটনাক্লিষ্ট গাড়ির ভেতরে থাকা লোকটির দিকে ইশারা করল। ওনার সুপারি দেওয়া হয়েছিল। সুপারি? এতটুকু বলে নয়ন বন্দুকটাকে উপরে তুলে সে ব্যক্তিটার উপর টার্গেট লক করে বলল, কে দিয়েছিল? জলদি বল। মুখোশধারী ভয়ে কিছু বলতে সাহস পেল না। ঠিক তখনই দুর্ঘটনাক্লিষ্ট গাড়ির ভেতর থেকে সেই লোকটি, যাকে মুখোশধারীরা মারতে এসেছিল, দুর্বলভাবে বলল, আমাকে বাঁচাও, এখান থেকে বের করো। লোকটা নয়নের সাহায্যে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে এলো। তার শরীরে তখনও আঘাতের চিহ্ন স্পষ্ট। সে নয়নের দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। লোকটা দুর্বল হেসে বলল, তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো ছেলে। তুমি না এলে আজ আমার সেই দিন ছিল। নয়ন রাইফেলটা নামিয়ে রাখল। তার শরীর ক্লান্ত, মন শান্ত। সে বুঝতে পারছিল না কি ঘটেছে। লোকটা বলল, আমার নাম রফিকুল, আর তুমি? নয়ন সংক্ষেপে উত্তর দিল, নয়ন। নয়ন, তুমি আজ যা করলে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। নয়ন কিছু বলল না, চুপ করে রইল। তখনই হঠাৎ একটা গুলির শব্দ হলো। তৎক্ষণাৎ নয়ন আবার সতর্ক হয়ে দাঁড়ালো, কিন্তু দেখতে পেল মুখোশধারীদের মধ্যে যে লোকটা বেঁচেছিল সে নিজেকেই নিজে শুট করে দিয়েছে। রফিকুল সাহেব এসবে পাত্তা না দিয়ে বললেন, নয়ন, তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই। রফিকুল সাহেব অবাক হয়ে বললেন, বাড়ি নেই মানে? থাকো কোথায় তুমি? নয়ন দুই হাত দুদিকে ছড়িয়ে বলল, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এটাই আমার বর্তমান ঠিকানা। তোমার মা বাবা কোথায়? নেই। নেই মানে? কি হয়েছে? আমার বাবার সততার শিকার হয়েছে আমার পুরো পরিবার। তারপর নয়ন পুরো ঘটনা খুলে বলল। সব শুনে রফিকুল সাহেব বললেন, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আজ থেকে তুমি আর রাস্তায় থাকবে না। নয়ন কিছুক্ষণ চুপ করে রইল। রাস্তার কঠিন জীবন তার অভ্যেসে পরিণত হয়েছিল, কিন্তু রফিকুল সাহেবের আন্তরিকতা তাকে স্পর্শ করল। ঠিক আছে। রফিকুল সাহেব তার আহত সঙ্গীদের চিকিৎসার ব্যবস্থা করলেন এবং নয়নকে নিয়ে তার গাড়ি তুললেন। রাতের অন্ধকারে গাড়ি ছুটে চলল এক নতুন গন্তব্যের দিকে। রফিকুল সাহেবের বিশাল বাগান ঘেরা প্রাসাদ ও পম বাড়ি, সবুজ লন, ফুলের বাগান, আর দূরে ঝিলমিল করছে একটা ছোট পুকুর। রফিকুল সাহেব নয়নের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলেন। এসো নয়ন, এইবার তুমি বিশ্রাম নাও, অনেক ধকল গেছে তোমার উপর। নয়ন চারপাশের বিলাসবহুল সজ্জা দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করছিল। এত প্রাচুর্য সে আগে কখনো দেখেনি। বাবা, একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। নয়ন দেখলো একটা ছোট মেয়ে দৌড়ে আসছে, বয়স সম্ভবত 10-11 বছর। তার পরনে ফ্রক, চোখে কৌতূহল। এই মেয়েটাই মেহের। রফিকুল সাহেব হাসি মুখে বললেন, এই দেখো মেহের, এই হলো নয়ন। গতকাল রাতে ও না থাকলে আজ হয়তো আব্বু এখানে থাকতামই না। মেহের বড় বড় চোখ করে নয়নের দিকে তাকিয়ে বলল, ও তুমি কি আঙ্কেল হবে? নয়ন একটু হেসে বলল, না, আমি তোমার থেকে বড় হলেও আঙ্কেল নই। আমার নাম নয়ন। নয়ন ভাইয়া? মেহেরের চোখে দুষ্টুমির ঝিলিক। রফিকুল সাহেব হেসে বললেন, হ্যাঁ, নয়ন ভাইয়া, এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। মেহের আনন্দে হাততালি দিল। সত্যি? তাহলে তো খুব মজা হবে। তোমার তো খেলার কোনো সাথী নেই, আজ থেকে আমরা একসাথে খেলবো। এভাবে নয়ন রফিকুল সাহেবের বাড়িতে আশ্রয় পেল। প্রথম কিছুদিন মেহেরের সাথে তার বেশ বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে বাগানে দৌড়াদৌড়ি করতো, পুকুর ধারে খেলতো, আর নয়ন মেহেরকে তার পুরনো দিনের গল্প শোনাত। একদিন খেলার সময় মেহের জিজ্ঞেস করেছিল, নয়ন ভাইয়া, তোমার বাবা কি করতেন? নয়নের মুখটা মুহূর্তের জন্য বিষণ্ণ হয়ে গিয়েছিল। বলল, আমার বাবা, তিনি একজন খুব সৎ পুলিশ অফিসার ছিলেন। মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। পুলিশ অফিসার? ওয়াও, আমার বাবাও তো মাঝে মাঝে পুলিশের সাথে কাজ করতেন। নয়ন হেসে বলল, হ্যাঁ, রফিকুল সাহেব খুব ভালো মানুষ। সময় ধীরে ধীরে বয়ে যেতে লাগলো। মেহের বড় হতে শুরু করলো, তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। খেলার সাথীর বদলে নয়নের প্রতি তার আচরণে একটা দূরত্ব তৈরি হতে লাগলো। একদিন নয়ন মেহেরের ঘরে খেলতে গিয়েছিল। মেহের তখন তার পুতুলদের সাজাচ্ছিল। মেহের খেলবে? মেহের মুখ না তুলেই বলল, না, আমার এখন কাজ আছে।
নয়ন একটু অবাক হয়ে বলেছিল। কি কাজ? মেহের কিছুটা বিরক্তির সাথে বলল। তুমি বুঝবে না, তুমি যাও তো এখান থেকে। নয়নের মনে সামান্য কষ্ট হলো। এই সেই মেহের যে একদিন তার হাত ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতো। আরও কিছুদিন পর মেহের যখন 13 বছর বয়সী, তখন তার স্কুলের বন্ধুদের সাথে একটা পার্টি ছিল। নয়ন ভুল করে মেহেরের একটা নতুন জামায় সামান্য দাগ লাগিয়ে ফেলেছিল। তাতে মেহের রেগে গিয়ে চিৎকার করে বলেছিল, তুমি এটা কি করছো? এটা আমার সবচেয়ে পছন্দের জামা। তুমি একটা আনাড়ি, কোনো কাজই ঠিক মতো করতে পারো না। নয়নের সেই মুহূর্তে মেহেরের মধ্যে সেই ছোট্ট মেয়েটিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তার ব্যবহারে সে আগের বন্ধুত্বের ছিটেফোঁটাও ছিল না। নয়ন মিনতি করে বলেছিল, আমি আমি দুঃখিত মেহের, আমি চেষ্টা করছি দাগটা তোলার। রাগী কণ্ঠে মেহের বলেছিল, চেষ্টা করলেই হবে? আমার স্কুল যাওয়ার সময় নষ্ট হচ্ছে তোমার জন্য। তুমি আসলে একটা ঝামেলা। রফিকুল সাহেব এসে মেহেরকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মেহেরের রাগ তখন আকাশ ছুঁয়েছে। মেহের রাগে ফুঁসতে ফুঁসতে বলেছিল, বাবা, তুমি কেন ওই ছেলেটাকে বাড়িতে রেখেছো? আমার মনে হয় ও শুধু আমাদের সম্পত্তি ভাগ বসানোর জন্য এখানে এসেছে। মেহেরের এই কথাগুলো নয়নের বুকে তীরের মতো বিঁধেছিল। রফিকুল সাহেব তাকে আশ্রয় দিয়েছেন, নিজের ছেলের মতো ভালোবাসেন, আর মেহের তাকে ভুল বুঝছে। এরপর থেকে মেহেরের ব্যবহার আরও শীতল হতে শুরু করলো। সে নয়নের সাথে পারতপক্ষে কথা বলতো না, যদি কখনো বলতো তবে তা ছিল তিক্ত আর অপমানজনক। নয়ন বুঝতে পারছিল না কেন মেহেরের এত পরিবর্তন। সে ছোট্ট মেয়েটি কোথায় হারিয়ে গেল যে তার সাথে হেসে খেলে বেড়াতো। নয়ন নীরবে সহ্য করতো সব কিছু। রফিকুল সাহেবের প্রতি তার কৃতজ্ঞতা ছিল অসীম। তার আশ্রয়ে সে একটি নতুন জীবন পেয়েছে, কিন্তু মেহেরের দুর্ব্যবহার তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। একদিন রফিকুল সাহেব নয়নের সাথে কথা বলছিলেন। নয়ন, তুমি কিছু মনে করো না তো মেহেরের কথায়? নয়ন মৃদু হেসে বলেছিল, না আঙ্কেল, এই ছোট মানুষ হয়তো কিছু বুঝে বলেন। রফিকুল সাহেব চিন্তিত হয়ে বললেন, না নয়ন, ও ছোট নয়। আসলে ওর মা মারা যাওয়ার পর থেকে ও একটু জেদি আর একরোখা হয়ে গেছে। তুমি আসার পর কিছুদিন হাসি খুশি ছিল, কিন্তু জানি না আবার কি হলো ওর। তুমি কিছু মনে করো না বাবা। নয়ন মাথা নেড়েছিল। সে বুঝতে পারত মেহেরের ভেতরের কষ্টটা। মায়ের অভাব হয়তো তাকে কঠিন করে তুলেছে, কিন্তু তবুও মেহেরের ব্যবহার তার মন খারাপ করে দিত। তবে এর মাঝেও নয়ন মেহেরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত। সে ছোট্ট মেয়েটি যার সাথে সে প্রথম বন্ধুত্ব করেছিল, তার স্মৃতি তার হৃদয়ে গেঁথেছিল। এই মেয়ের মায়ায় পড়ে সে নিজের পরিবারকে হারানোর কষ্ট কিছুটা কমাতে পেরেছিল। তবে বিপত্তি ঘটল আরেক জায়গায়। মেহেরের বড় হওয়ার সাথে সাথে নয়নের সেই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে তা নয়ন নিজেও জানে না। কিন্তু নয়ন জানে মেহের তাকে কোনো দিন ভালোবাসবে না। তার চোখে নয়নের জন্য শুধু ঘৃণা আর অবজ্ঞা। তবুও নয়ন একতরফাভাবে মেহেরকে ভালোবেসে যেতে চায়। আর তাই তো হাজারটা অপমানের পরেও সামর্থ্য থাকা সত্ত্বেও এ বাড়িতে কোথাও যাচ্ছে না। আর দুর্ভাগ্যবশত মেহের এটাকেই তার দুর্বলতা ভেবে নিয়েছে। আসলে এমনটা আমাদের সকলের সাথে হয়ে থাকে। আমরা আমাদের প্রিয়জনদের প্রতি যে ভালোবাসা দেখাই সেটাকে তারা আমাদের দুর্বলতা ভেবে থাকে। লিভিং রুম, বিলাসবহুল সোফা, দামি পেইন্টিং আর বিশাল কাঁচের জানালা দিয়ে শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে। সময় বর্তমান রাত 8টা। মেহের একজন আত্মবিশ্বাসী এবং সুন্দরী তরুণী এখন লিভিং রুমে পায়চারি করছিল। তার চোখে স্পষ্ট বিরক্তি। হাতে ধরা ফোনটা বারবার দেখছে। মেহের আপন মনে বিড়বিড় করছিল, কোথায় গিয়েছে লোকটা? বলেছিল 7টায় আসবে, এখন 8টা বাজে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। মেহেরের ভ্রু কুঁচকে গেল। আসুন, কিছুটা বিরক্তির সাথে বলল সে। ঘরে ঢুকল নয়ন। তার পরনে সাধারণ পোশাক, তবে চোখে এক শান্ত দৃষ্টি। সরি মেহের, একটু দেরি হয়ে গেল। নয়ন বলল, তার স্বরে সামান্য দ্বিধা। মেহের ঝাঁঝালো কণ্ঠে বলল, একটু 1 ঘন্টা। আমার কি আর কোনো কাজ নেই নাকি? শুধু তোমার জন্য বসে থাকবো? নয়ন শান্তভাবে উত্তর দিল। রাস্তায় একটু জ্যাম ছিল। মেহের তাচ্ছিল্যের সাথে বলল, জ্যাম তো রোজই থাকে, অজুহাত দেওয়াটা তোমার পুরনো অভ্যেস। যাই হোক, তুমি এসেছো যখন আমার কাজটা করে দাও। কি কাজ? মেহের হুকুমের সুরে বলল, আমার অফিসের কিছু ফাইল প্রিন্ট করতে হবে। প্রিন্টারটা ঠিক কাজ করছে না, তুমি একটু দেখে দাও তো। নয়ন এগিয়ে গেল প্রিন্টারের দিকে। মেহেরের ব্যবহার তার মনে সামান্য হলেও খোঁচা দিচ্ছিল। এত বছর পরেও মেহেরের সেই বিদ্বেষ এতটুকু কমেনি। মেহের সন্দেহ কণ্ঠে বলল, তুমি কি পারবে তো, নাকি ওটাও ভুল করবে?
নয়ন কোনো উত্তর না দিয়ে মনোযোগের সাথে প্রিন্টারটা পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে ত্রুটিটা খুঁজে বের করলো এবং ঠিক করে দিল। মেহের প্রিন্টারের দিকে তাকিয়ে বলল, হয়ে গেছে? যাক, একটা কাজ তো ঠিকঠাক করতে পারলে। তার কণ্ঠে কৃতজ্ঞতার লেশমাত্র ছিল না। হতাশ হয়ে নয়ন জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে? মেহের মুখ ঘুরিয়ে বলল, না, তুমি এখন যেতে পারো। নয়ন কিছুক্ষণ মেহেরের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটার ভেতরের বরফ কবে গলবে, কবে সে তাকে একটু স্বাভাবিক চোখে দেখবে। নয়ন নরম স্বরে ডাকল, মেহের। মেহের বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলল, কি? তোমার কি মনে হয় না এত বছর ধরে আমরা একসাথে আছি, আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হতে পারে? নয়ন সাহস করে জিজ্ঞেস করলো। মেহেরের হাসি যেন ধারালো ছুরির মতো। তা দেখে নয়নের মুখটা ম্লান হয়ে গেল। মেহের বলল, স্বাভাবিক সম্পর্ক তোমার আর আমার মধ্যে? তুমি কি ভুলে গেছো তুমি কে আর আমি কে? আমি জানি মেহের, রফিকুল সাহেব আমাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। মেহের ব্যঙ্গ করে বলল, কৃতজ্ঞতা? আমার তো মনে হয় তুমি সুযোগের অপেক্ষায় ছিলে। বাবার দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সম্পত্তির ভাগ বসাতে এসেছো। মেহের, তুমি ভুল বুঝছো। নয়ন বলল, তার স্বরে কষ্ট। আমি কখনো ওসব ভাবিনি। এসব ভাবনি? তাহলে এত বছর ধরে এখানে পড়ে আছো কেন? নিজের তো কোনো রোজগার নেই। মেহেরের কণ্ঠ ক্রমশ উঁচু হচ্ছিল। মেহের, রফিকুল সাহেবের ধমক শোনা গেল। তিনি ঘরে প্রবেশ করছিলেন। তুমি কি বলছো এসব? মেহের রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বাবা, তুমি বোঝো না? ওই লোকটা শুধু আমাদের ব্যবহার করছে। তুমি এটা কেন বুঝতে পারছো না? রফিকুল সাহেব দৃঢ় স্বরে বললেন, মেহের, নয়ন আমার ছেলের মতো, ওর সম্পর্কে তুমি আর একটা খারাপ কথাও বলবে না। মেহের রাগে ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে, যা খুশি করো তোমরা। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। রফিকুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন এবং নয়নের দিকে তাকালেন। বললেন, তুমি কিছু মনে করো না বাবা, মেহের আসলে একটু জেদি। নয়ন মৃদু হেসে বলল, আমি জানি আঙ্কেল, আমি ওর ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ভেতরে ভেতরে নয়নের মনটা ভেঙে যাচ্ছিল। মেহেরের এই বিদ্বেষ তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল। রাতের নিস্তব্ধতা পুরো মেনশনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। নয়ন তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। সে এখন রফিকুল সাহেবের কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ওয়াইড হ্যাকার। কোম্পানির মূল্যবান ডেটা এবং ফাইল সে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করে। কাজ করতে করতে হঠাৎ তার চোখ গেল জানালার বাইরে। শহরের আলো ঝলমল করছে, কিন্তু নয়নের মনে কোনো আনন্দ নেই। গত কয়েক বছর ধরে সে খুঁজে চলেছে তার পরিবারের খুনিদের। জানা গেছে ওটা একটা ড্রাগ ডিলার গ্রুপ ছিল। তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ড্রাগ সাপ্লাই করে থাকে। নেতামন্ত্রী পাওয়ার সব ওদের পকেটে। ওদের সামনে যারাই আসে হয় ওদের টাকার গোলাম হয়ে যায়, নয়তো লাশ হয়েছে। নয়নের বাবা সৎ হওয়ায় ওনার জন্য দ্বিতীয় অপশন লক হয়েছে। তিনিও পারতেন ঘুষ নিয়ে নিজের পরিবার নিয়ে খুশি থাকতে, কিন্তু নেননি। কোনো সমস্যা হতো না, কেউ জানতে পারতো না। কিন্তু তারপরেও তিনি সামান্য কয়েকটা টাকার কাছে নিজের সততা বিক্রি করেনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নয়নের ভেতর থেকে। আজ নয়তো কাল সে এদের ধরেই ছাড়বে। হঠাৎ মেহেরের সেই রাগী মুখ, তার তিক্ত কথাগুলো সব কিছু যেন তার মনের পর্দায় ভেসে উঠছিল। এত বছর একসাথে থাকার পরেও মেহের তাকে একটু বুঝতে পারল না। তার মনে নয়নের জন্য এত ঘৃণা কেন? নয়নের মনে মেহেরের প্রথম দিনের স্মৃতিটা ভেসে উঠল। সেই ছোট্ট মেয়েটি যার চোখে ছিল অপার কৌতূহল। সেই সরল নিষ্পাপ মুখটা আজ কোথায়? সময়ের সাথে সাথে মেহেরের সৌন্দর্য আরও বেড়েছে, তার ব্যক্তিত্ব আরও দৃঢ় হয়েছে। নয়ন মুগ্ধ না হয়ে পারত না, কিন্তু সেই মুগ্ধতা ছিল এক গভীর কষ্টের সাথে মেশানো। সে জানে মেহেরের হৃদয়ে তার জন্য কোনো স্থান নেই। নয়ন আপন মনে বলল, আমি জানি মেহের, তুমি আমাকে ঘৃণা করো। তুমি মনে করো আমি তোমাদের সম্পত্তির লোভে এখানে পড়ে আছি। তার মনে পড়ে রফিকুল সাহেবের সেই আশ্রয়ের দিনের কথা। যদি সেদিন রফিকুল সাহেব তাকে বাড়িতে না আনতেন, তাহলে আজ তার কী হতো? হয়তো এখনও কোনো ফুটপাতে অসহায়ের মতন জীবন কাটত। রফিকুল সাহেবের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তবে শুধু কৃতজ্ঞতার জন্য সেখানে পড়ে নেই, রয়েছে মায়ায় আটকে। মেহের নামের এক ফুলকুমারীর মায়ায়, তার সেই ছোট্ট ফুলকুমারী। সে প্রথম দিনের ছোট্ট মেয়েটি কখন যে তার হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে তা সে নিজেও জানে না। মেহেরের হাসি, তার রাগ, তার অভিমান সব কিছুই নয়নের কাছে অমূল্য। নয়ন জানে তার এই ভালোবাসা একতরফা। মেহের কখনোই তাকে ভালোবাসবে না। তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা। মেহের বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে, আর নয়ন দেখেছে পথের কঠিন বাস্তবতা।
তাদের মধ্যে কোনো মিল নেই, তবুও নয়ন তার হৃদয়কে থামাতে পারে না। মেহেরের প্রতি তার ভালোবাসা দিনের পর দিন আরও গভীর হচ্ছে। সে নীরবে মেহেরের খেয়াল রাখে, তার পছন্দের অপছন্দের খবর রাখে। যখন মেহের কোনো কারণে মন খারাপ করে তখন তারও মন খারাপ হয়ে যায়। নয়ন আবার আপন মনে বলল, হয়তো আমারই ভালোবাসা বোকামি, কিন্তু আমি আমার হৃদয়কে অস্বীকার করতে পারি না। আমি মেহেরকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে, একতরফাভাবে, আর ভালোবেসেই যাব। বদলে ওকে আমায় ভালোবাসতে হবে না, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। আমি আমার পরিবারের খুনিদের থেকে প্রতিশোধ নেবই। তখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখে রাখবে? পাগলি রাতে তখন পাগল হয়ে যাবে, কিন্তু তখন আমি থাকবো না ওকে সামলানোর জন্য। আমার পুরো জীবনটাই তো কোনো নিশ্চয়তা নেই, কখন যুদ্ধ শুরু হয় আর কখন আমি পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে আবারও বলল, আমার এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জানালার বাইরে রাতের আকাশ তারাদের আলোয় ঝিলমিল করছে। নয়ন দীর্ঘশ্বাস ফেলল। তবু মানুষের মন তো, তাই তার মনে একটাই কামনা, যদি কোনোদিন মেহের তার মনের গভীরতা বুঝতে পারত। কিন্তু সে জানে সেই দিন হয়তো কখনোই আসবে না। তার ভালোবাসা শুধু তার হৃদয়ের গভীরে এক গোপন বেদনা হয়েই থেকে যাবে। রফিকুল সাহেবের মেনশন লিভিং রুম, আধুনিক আসবাবপত্র, উজ্জ্বল আলো এবং একটা বড় স্ক্রিনের টেলিভিশন চলছে। সময় সন্ধ্যা 7টা। মেহের সোফার উপর বসে ফোনে কথা বলছিল, তার মুখে হাসি। হ্যাঁ রাফি, কালকের পার্টিটা দারুণ হবে, তাই না? অবশ্যই যাব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, বাবাকে বলেছি। ঠিক আছে, কাল দেখা হবে। ফোন রেখে মেহের এক গভীর শ্বাস নিল। রাফির সাথে কথা বললে তার মনটা সবসময় ভালো থাকে। রাফি তার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার আওয়াজ। মেহের বলল, কে? ঘরে ঢুকলো রাফি, সুদর্শন, স্মার্ট এবং মুখে এক আত্মবিশ্বাসী হাসি। রাফি ঘরে ঢুকে বলল, হাই মেহের, কি করছো? মেহের হেসে উত্তর দিল, তোমার কথাই ভাবছিলাম, বসো। রাফি সোফার অন্য প্রান্তে বসল। তার চোখ মেহেরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে দৃষ্টিতে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ছিল। রাফি জিজ্ঞেস করল, কালকের পার্টির জন্য তুমি কি রেডি? অবশ্যই, আমি তো সবসময় রেডি থাকি। মেহের আত্মবিশ্বাসের সাথে বলল। নয়ন ঘরে প্রবেশ করলো হাতে এক গ্লাস জল নিয়ে। রাফিকে দেখে তার মুখটা সামান্য কঠিন হলো। তাকে দেখে রাফি তাচ্ছিল্যের সাথে বলল, ও নয়ন, তুমি এখনো এখানেই আছো? নয়ন রাফির দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। মেহের জিজ্ঞেস করলো। মেহের স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, ও তো এখানেই থাকে। কিছু দরকার? না, আমি জাস্ট ভাবছিলাম। রাফি মুচকে হেসে বলল, তার চোখ নয়নের উপর স্থির। আচ্ছা নয়ন ভাই, কবে তুমি নিজের ঠিকানা খুঁজবে? নয়নের চোয়াল শক্ত হয়ে এলো। সে রাফির অপমানজনক কথাগুলো হজম করার চেষ্টা করলো। মেহের ধমক দিল, রাফি, তুমি কি বলছো? এভাবে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকলে কি কেউ টাকা খরচ করতে চায়? আর তাছাড়া খরচ করার জন্য টাকাও তো থাকতে হবে, তাই না? তাছাড়া ও কোথায় থাকবে? নয়ন গ্লাসটা টেবিলে রেখে বলল, আমার যেখানে থাকার আমি সেখানেই আছি। নয়ন আর সেখানে দাঁড়ালো না। সে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। রাফির অপমানজনক কথাগুলো তার মনে গভীর ক্ষত সৃষ্টি করছিল, আর মেহেরের নীরব সমর্থন যেন সে ক্ষতগুলোতে নুনের ছিটা দিচ্ছিল। কিছুদিন পর মেহেরের অ্যাপার্টমেন্টে একটা ছোট গেট টুগেদার ছিল। রাফিও সেখানে এসেছিল। নয়নও সেখানে উপস্থিত ছিল। যদিও মেহেরের ব্যবহারে সে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। মেহেরের বান্ধবী রিয়াও সে পার্টিতে ছিল। রিয়া সবসময় মেহেরের ভালো চায় এবং নয়নের প্রতি মেহেরের রূঢ় ব্যবহারে সে খুশি ছিল না। এক ফাঁকে রিয়া মেহেরকে একান্তে ডেকে নিয়ে গেল। রিয়া উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, মেহের, তোর কি হয়েছে বলতো? তুই নয়নের সাথে এমন ব্যবহার করিস কেন সব সময়? মেহের কণ্ঠে বিরক্তি এনে বলল, কেন করবো না? তুই তো জানিস ও আমাদের বাড়িতে কেন আছে। রিয়া দৃঢ়ভাবে বলল, আমি কিছু জানি না। আমি শুধু জানি রফিকুল আঙ্কেল ওকে নিজের ছেলের মতোই দেখেন, আর তুই ওর সাথে যা করেছিস তা মোটেও ঠিক না। তুই বুঝিস না রিয়া, ও শুধু আমাদের সম্পত্তির লোভে এখানে পড়ে আছে। রিয়া প্রতিবাদ করে বলল, এটা তোর ভুল ধারণা। আমি নয়নকে অনেক বছর ধরেই দেখছি। ও তেমন ছেলেই নয়, বরং আমি দেখেছি তুই যখনই কোনো সমস্যায় পড়িস ও সব সময় তোকে সাহায্য করেছে। মেহের ব্যঙ্গ করে হেসে বলল, সাহায্য? ও কি সাহায্য করবে আমাকে? ও তো নিজেই অন্যের উপর নির্ভরশীল। এবার রিয়া কিছুটা দমে গেল। অনুরোধের সুরে বলল, মেহের, তুই একটু শান্ত হয়ে চিন্তা করিস। নয়ন তোর কোনো ক্ষতি করেনি, বরং ও সবসময় তোর ভালোই চেয়েছে। ঠিক সেই মুহূর্তে রাফি তাদের কাছে এগিয়ে এলো। হাসি মুখে জিজ্ঞেস করলো,
কি হচ্ছে এখানে মেয়েরা? রিয়া সরাসরি বলল। আমরা নয়নের ব্যাপারেই কথা বলেছিলাম। আর রাফি, তুমিও কেন ওর সাথে খারাপ ব্যবহার করো? রাফির মুখের হাসি মিলিয়ে গেল। আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। রিয়া তীক্ষ্ণ স্বরে বলল। মিথ্যে বলো না রাফি, আমি শুনেছি তুমি নয়নের সম্পর্কে কি সব বলো। একটু আগেও ওকে এসব কি বলছিলে? মেহের রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল। রিয়া, তুই কেন ওর পক্ষ নিচ্ছিস হঠাৎ? কারণ আমার ভিতরে মানুষত্ব মরে যায়নি। আমি সত্যিটা দেখতে পাচ্ছি মেহের, আর আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি তোরা দুজনে ওর সাথে অন্যায় করছিস। রাফি রিয়ার দিকে তাচ্ছিল্যের সাথে বলল। তুমি বরং নিজের চরকায় তেল দাও। রিয়া দৃঢ়ভাবে বলল। আমার তেল দেওয়া দরকার নেই, তোমাদের দুজনেরই মানসিকতার পরিবর্তন দরকার। কথা কাটাকাটির মাঝে নয়ন তাদের কাছে এগিয়ে এলো। নয়ন শান্তভাবে জিজ্ঞেস করল। কি হয়েছে? মেহের দ্রুত বলল। কিছু না, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। নয়ন ভ্রুকুচকে বলল। আমার সম্পর্কে? রিয়া বলল। হ্যাঁ, আমি ওদের বলছিলাম তোমার সাথে ভালো ব্যবহার করতে। নয়নের ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। ওদের সময় নষ্ট করার কোনো মানে নেই রিয়া। যার মনে যা আছে তাই থাকবে। রাফি বিজয়ের হাসি হেসে বলল। ঠিক বলেছো নয়ন ভাইয়া, তুমি দিন দিন জ্ঞানী হচ্ছ। রিয়া আবার ধমক দিয়ে বলল। রাফি। রাফি হাত তুলে নিজের পক্ষে সাফাই দিয়ে বলল। আরে বাবা, আমি তো কিছুই বলিনি। রিয়া হতাশ হয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল। তুই সত্যিই বুঝতে পারছিস না মেহের, তোরা দুজনেই একটা ভুল করছিস। এই বলে রিয়া সেখান থেকে চলে গেল। মেহের রাফির দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ রাফি। আরে এতে আর কি আছে? রাফি মুচকি হেসে বলল এবং মেহেরের কাঁধে হাত রাখল। বন্ধুরা তো এমনই হয়। নয়ন দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার মনে হচ্ছিল মেহের যেন ইচ্ছাকৃতভাবে তার থেকে দূরে সরে যাচ্ছে, আর রাফির বিষাক্ত বন্ধুত্ব সেই দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। তার একতরফা ভালোবাসা যেন এক গভীর দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছিল। রাত্রিবেলা হঠাৎ মেহেরের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর যেন আগুনে পুড়ছে, মাথাটা টনটন করছে আর শরীর দুর্বলতায় ভেঙে আসছে। উফ! মেহের দুর্বল স্বরে কাতরালো। পাশে রাখা টেবিল থেকে জলের বোতলটা নিতে গিয়েও তার হাত কাঁপতে লাগলো। কোনো মতে একটু জল খেলো, কিন্তু তাতে শরীর জুড়ালো না। বাবা। মেহের অস্ফুট স্বরে ডাকলো, কিন্তু তার বাবা গভীর ঘুমে। কষ্টে বিছানা থেকে নেমে সে বারান্দার দিকে গেল। রাতের ঠান্ডা বাতাস হয়তো একটু আরাম দেবে, কিন্তু ঠান্ডা লাগতেই তার শরীর আরও খারাপ লাগতে শুরু করলো। কি হচ্ছে তোমার? মেহের নিজের মনেই বলল। ঠিক তখনই দরজায় আলতো কড়া নাড়ার শব্দ। মেহের দুর্বল স্বরে জিজ্ঞেস করল। কে? নয়নের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আমি। মেহের, ভিতরে আসবো? তোমার কি কিছু দরকার? মেহের অবাক হয়ে বলল। তুমি এত রাতে জেগে? তারপর বলল। আমার কিছু দরকার নেই, তুমি ঘুমাতে চাও। তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? মেহের অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে বলল। হ্যাঁ, একটু খারাপ লাগছে, তুমি যাও তো। কিন্তু নয়ন দরজা খুলে ঘরে ঢুকলো। মেহেরের মুখটা লালচে দেখাচ্ছে, আর কপালে বিন্দু বিন্দু ঘাম। নয়ন উদ্বিগ্ন স্বরে বলল। তোমার তো খুব জ্বর, দাঁড়াও আমি জলপট্টি নিয়ে আসছি। মেহের বিরক্তি দেখিয়ে বলল। না, আমার কিছু লাগবে না, তুমি এখান থেকে যাও বলছি। নয়ন জোর দিয়ে বলল। কিন্তু তোমার শরীর তো খারাপ, আমি একটু দেখে দিলে খুব কি অসুবিধা হবে? জ্বরের মধ্যেও মেহের রাগে ফুঁসতে ফুঁসতে বলল। হ্যাঁ হবে, তোমার মুখ দেখলে আমার গা জ্বালা করে, যাও এখান থেকে। নয়নের মুখটা মুহূর্তের জন্য ম্লান হলো, কিন্তু সে হাল ছাড়ল না। বলল, অন্তত একবার থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে দেখো। মেহের আর আপত্তি করল না, দুর্বলভাবে থার্মোমিটারটা ধরল। কিছুক্ষণ পর নয়ন সেটা নিয়ে দেখল 102 ডিগ্রি জ্বর। নয়ন ধমকের সুরে বলল। এত জ্বর নিয়ে তুমি শুয়েছিলে? দাঁড়াও আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলছি। মেহের দুর্বল কণ্ঠে বলল। না, ডাক্তারের দরকার নেই, সকাল হলেই ঠিক হয়ে যাবে। সকাল পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে নেই। আমি গরম জল আর ভেজা কাপড় নিয়ে আসছি, কপালে জলপট্টি দিলে একটু আরাম পাবে। নয়ন ঘর থেকে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর গরম জলের বাটি ও ভেজা কাপড় নিয়ে ফিরে এলো। ধরো। নয়ন মেহেরের কপালে আলতো করে জলপট্টি দিতে শুরু করলো। মেহের মুখ ঘুরিয়ে বলল। আমার ভালো লাগছে না, তুমি যাও তো। নয়ন দৃঢ় স্বরে বলল। আমি কোথাও যাচ্ছি না যতক্ষণ না তোমার জ্বর কমছে। আমি তোমার পাশেই থাকবো। নয়নের উপস্থিতি তার ভালো লাগছে না, কিন্তু তার দুর্বল শরীর প্রতিবাদ করার শক্তি পাচ্ছিল না।
নয়ন সারা রাত জেগে মেহেরের কপালে জলপট্টি দিল, মাঝে মাঝে তার ঘুম ভাঙিয়ে জলের বোতল এগিয়ে দিল। মেহের প্রথমে বিরক্তি দেখালেও নয়নের আন্তরিক সেবা তাকে কিছুটা হলেও স্পর্শ করল। ভোরের দিকে মেহেরের জ্বর কিছুটা কমল, তার শরীর দুর্বল, কিন্তু রাতের সেই তীব্র অস্বস্তিটা আর নেই। নয়ন চিন্তিত স্বরে বলল, তোমার জ্বর কমেছে? এখন কেমন লাগছে? মেহের চোখ খুলে নয়নের দিকে তাকালো, তার চোখে ক্লান্তির ছাপ। একটু ভালো। আমি তোমার জন্য হালকা কিছু খাবার নিয়ে আসি। দরকার নেই, তুমি এবার ঘুমাতে যাও, সারা রাত জেগেছো, আর জেগে থাকতে হবে না। আমার ঘুম আসছে না। তুমি বরং বিশ্রাম করো। নয়ন ঘরের এক কোণে বসে রইল, মাঝে মাঝে মেহেরের দিকে খেয়াল রাখছিল। মেহেরের প্রতি তার ভালোবাসা আজ আরও স্পষ্ট হয়ে উঠল। তার অসুস্থতায় নয়নের উদ্বেগ, তার সেবা করার আন্তরিকতা সব কিছুই যেন সে গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। সকালবেলা রফিকুল সাহেব ঘরে এসে মেহেরের অসুস্থতার কথা জানতে পারলেন। নয়ন রাতের ঘটনার সব কিছু খুলে বলল। তুমি সারা রাত জেগে ওর সেবা করছো। রফিকুল সাহেব স্নেহের দৃষ্টিতে নয়নের দিকে তাকালেন। ধন্যবাদ বাবা। মেহের বিছানায় শুয়ে নীরবে সবকিছু শুনছিল। নয়নের প্রতি তার মনের বিদ্বেষ কিছুটা হলেও কমেছে বলে মনে হলো। রফিকুল সাহেব মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মেহের এখন কেমন লাগছে মা? মেহের দুর্বল স্বরে উত্তর দিল, একটু ভালো বাবা। নয়ন মেহেরের দিকে তাকালো, তার চোখে সামান্য হলেও কৃতজ্ঞতার আভাস দেখতে পেল। হয়তো এই অসুস্থতা তাদের মধ্যে জমে থাকা বরফ কিছুটা হলেও গলাতে সাহায্য করবে। কিন্তু মেহের সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, তার চোখে আবার সেই পুরনো বিরক্তি। মেহের দুর্বল স্বরে বলল, তুমি যাও তো নয়, আমার এখন বিশ্রাম দরকার। নয়ন দীর্ঘশ্বাস ফেলল। মেহেরের মন বোঝা সত্যিই কঠিন, তবু সে হাল ছাড়ল না। যতক্ষণ না মেহের পুরোপুরি সুস্থ হয় সে তার পাশে থাকবে, হয়তো বন্ধু হিসেবে নয়, একজন সেবক হিসেবে। রফিকুল সাহেবের মেনশনের একটা নির্জন স্টাডি রুমে রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু ল্যাপটপের কিবোর্ডে আঙুলের দ্রুত টাইপিংয়ের আওয়াজ ভেসে আসছে। রাত তখন 1টা। নয়ন গভীর মনোযোগের সাথে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। অফিসের গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপ্ট করার ফাঁকে ফাঁকে সে তার ব্যক্তিগত অনুসন্ধানের কাজও চালিয়ে যাচ্ছে। দিনের বেলা রফিকুল সাহেবের কোম্পানির হোয়াইট হ্যাকার হিসেবে কাজ করে, আর রাতের অন্ধকারে সে পরিণত হয় এক নীরব শিকারিতে, যে তার ফেলে আসা অতীতের ছায়াদের খুঁজে ফেরে। তার মনে এখনও সে ভয়াবহ রাতের দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়। বাবা, মা, তুলি, তাদের হাসিমাখা মুখগুলো যেন তাদের রাতের ঘুম কেড়ে নেয়। মা, বাবা, তুলি, তাদের হাসিমাখা মুখগুলো যেন তার রাতের ঘুম কেড়ে নেয়। তাদের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়াই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। গত কয়েক বছর ধরে নয়ন গোপনে একটা ছোট তথ্য নেটওয়ার্ক তৈরি করেছে। তার পুরনো কিছু বন্ধু যারা বিভিন্ন সংস্থায় কাজ করে তাকে গোপনে তথ্য সরবরাহ করে। তাদের মাধ্যমে সে তার পরিবারের হত্যা রহস্যের সূত্রগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। আজ তার এক বিশ্বস্ত সূত্র থেকে একটা নতুন তথ্য এসেছে। স্ক্রিনে একটা ফাইলের দিকে তাকিয়ে নয়ন গভীর চিন্তায় ডুবে গেল। ফাইলটিতে একটা নাম বারবার ঘুরে ফিরে আসছে, সাইফুল সেলিম। ফাইলটাতে উল্লেখ করা হয়েছে সাইফুল সেলিম একজন কুখ্যাত ড্রাগ ডিলার এবং স্থানীয় আন্ডারওয়ার্ল্ডের একজন প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে খুন, অপহরণ এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে, যদিও শক্তিশালী যোগাযোগের কারণে পুলিশ তাকে আজও ধরতে পারেনি। নয়নের চোখ আটকে গেল ফাইলের একটা অংশ। সেখানে লেখা ছিল, যেদিন নয়নের বাবার মৃত্যু হয় সেই দিন রাতে সাইফুল সেলিম নাকি তার সাথে দেখা করতে গিয়েছিল। কি কারণে? ফাইলটাতে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই। সাইফুল সেলিম? নয়ন অস্ফুট স্বরে নামটা উচ্চারণ করল। একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। এই কি সেই ব্যক্তি যে তার পরিবারের ধ্বংসের কারণ? তক্ষুনি তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা গোপন নম্বর থেকে মেসেজ এসেছে। আমি আপনার বাবা যে থানায় কর্মরত ছিলেন এখানের এক পুরনো রিটায়ার্ড পুলিশ কর্মচারী থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম, সেলিম সেদিন দুপুরে আপনার বাবার কাছে মোটা অঙ্কের ঘুষ নিয়ে গিয়েছিল একটা বড় ড্রাগের চালান আটকানো থেকে বাঁচানোর জন্য। আপনার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। নয়নের হাত মুষ্টিবদ্ধ হলো। তার বাবার সততার জন্যই কি তাকে এত নির্মম পরিণতি ভোগ করতে হয়েছিল? সে দ্রুত তার নেটওয়ার্কের অন্য সদস্যদের কাছে মেসেজ পাঠালো। তার চায় সাইফুল সেলিমের আসল পরিচয়, তার বর্তমান ঠিকানা এবং তার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের তথ্য। কয়েক ঘন্টার নির্ঘুম রাত কাটার পর ভোরের আলো যখন সবেমাত্র মেনশনের জানালায় উকি দিচ্ছে, তখন নয়নের ল্যাপটপে নতুন কিছু তথ্য এসে জমা হলো। একটা ছবিতে নয়ন থমকে গেল। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম সাইফুল ইসলাম। সেলিম তার ছদ্মনাম। ছবিতে তার বয়স 50-এর কাছাকাছি। মুখে নিষ্ঠুরতার ছাপ, চোখে ঠান্ডা চাহনি, সাথে আরও কিছু তথ্য আর বর্তমান ঠিকানা শহরের উপকণ্ঠে একটা বিলাসবহুল ফার্ম হাউস, তার ব্যবসার পরিধি এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের নাম। সাইফুল ইসলাম?
নয়ন আবার নামটি উচ্চারণ করলো, এবার তার স্বরে দৃঢ় প্রতিজ্ঞা। তুমি আমার পরিবারকে ধ্বংস করেছো, এবার তোমার পালা। কিন্তু নয়ন জানে সরাসরি তার কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সেলিম অত্যন্ত প্রভাবশালী এবং তার নিজস্ব বাহিনী আছে। তাকে ফাঁদে ফেলতে হবে এমনভাবে যাতে সে পালাতে না পারে। তার মাথায় একটা পরিকল্পনা ঘুরতে শুরু করলো। তার হোয়াইট হ্যাকিংয়ের দক্ষতা এখানে কাজে লাগতে পারে। সে সেলিমের অনলাইন কার্যকলাপ, তার আর্থিক লেনদেন এবং তার যোগাযোগের নেটওয়ার্কের উপর নজরদারি শুরু করবে। কয়েকদিন ধরে নয়ন দিনের বেলা অফিসের কাজ করে আর রাতের বেলা সেলিমের ডিজিটাল সাম্রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তার তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া কঠিন। অবশেষে নয়ন একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। সেলিম একটা বড় মাদক চালানের প্ল্যান করছে এবং সেই লেনদেনটি শহরের বাইরে একটা নির্জন গুদামে অনুষ্ঠিত হবে। এই সেই সুযোগ। নয়ন বিড়বিড় করে বলল। সে তার গোপন টিমের সাথে যোগাযোগ করে পুরো পরিকল্পনাটি জানে। তাদের কাজ হবে সেই গুদামে গোপনে নজরদারি করা এবং সঠিক সময়ে সেলিমকে হাতে নাতে ধরা। কিন্তু নয়ন জানে এই কাজটা সহজ হবে না। সেলিম বিপজ্জনক এবং তার কাছে অস্ত্রশস্ত্রের অভাব নেই। তবে নয়নের মনে প্রতিশোধের আগুন জ্বলছে। সে তার পরিবারের জন্য ন্যায় বিচার চাইছে কোনো মূল্যে। শহরের এক অভিজাত এলাকার একটা ঝমকালো নাইট ক্লাব, রঙিন আলো, উচ্চস্বরের গান আর তরুণ তরুণীদের ভিড়ে গমগম করছে চারপাশ। সময় তখন রাত 11টা। রাফি তার কয়েকজন বন্ধুর সাথে একটা ভিআইপি লাউঞ্জে বসেছিল। তাদের চারপাশে দামি মদের বোতল আর স্ন্যাক্সের প্লেট সাজানো। রাফির চোখে দুষ্টুমির ঝিলিক, ঠোঁটের কোণে চাপা হাসি। তন্ময় নামে রাফির এক বন্ধু ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিয়ে বলল, তাহলে প্ল্যানটা কি দাঁড়াচ্ছে বস? রাফি রহস্যময় হেসে বলল, প্ল্যান তো একটাই, আজ রাতে মেহেরকে একটু অন্যরকম সারপ্রাইজ দেব। আকাশ নামের আরেক বন্ধু কৌতূহলী হয়ে বলল, অন্যরকম সারপ্রাইজ? কি রকম? রাফি হাতের ইশারায় তাদের কাছে ডেকে বলল, তোরা শুধু দেখতে থাক, মেয়েটা আমার পাত্তা দেয় না একদম, ভাবে আমি শুধু তার বন্ধু। আজ দেখাবো বন্ধুর মনে অন্য কিছু থাকতে পারে। প্রীতম নামের তাদের আরেক সঙ্গী কিছুটা দ্বিধা দেখিয়ে জিজ্ঞেস করলো, তুই কি সিরিয়াস? মেহের যদি রাজি না হয়? রাফি আত্মবিশ্বাসের সাথে বলল, রাজি করানোর দায়িত্ব আমার, একটু সাহায্য নিতে হবে, এই যা। সে তার কোটের পকেট থেকে একটা ছোট শিশি বের করলো। তন্ময় শিশিটা দেখে ভ্রু কুচকাল। এইটা কি? রাফি মুচকি হেসে উত্তর দিল, ঘুমের ওষুধ, বেশি না, কয়েক ফোঁটা দিলেই কেল্লা পথে। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এইটা ওকে খাওয়াবি কিভাবে? আরে ইয়ার, এটাও বলে দিতে হবে আমরা আছি পার্টিতে, তো এখানে ড্রিঙ্কের সাথে দিলে মেয়ের কোনো সন্দেহই করবে না। ওই মেয়ে তো আমার দিকে ফিরেও তাকায় না, একটু অন্য পথে হাঁটতে হবে। দেখবি আজকে আমি ওর দেমাগ কিভাবে কমায়, শুধু একবার আমার রুমে নিয়ে বিছানায় ফেলতে দে। প্রীতম বলল, কিন্তু এটা কি ঠিক হবে যদি কোনো ঝামেলা হয়? রাফি ওকে ধমক দিয়ে বলল, আরে ইয়ার, এত ভয় পেলে চলবে? কেউ কিছু জানতে পারবে না। পার্টি শেষ হওয়ার পর একটু বিনোদন, ব্যাস। তন্ময় সন্দেহ প্রকাশ করে বলল, মেহের যদি জেগে ওঠে বা ওই ঔষধটা যদি ওর উপরে কাজ না করে? রাফি নির্লিপ্তভাবে বলল, সেটা তখন দেখা যাবে, তোরা শুধু আমার সাথে থাকিস। আর হ্যাঁ, কেউ যেন টু শব্দটি না করে। তাদের মধ্যে কিছুক্ষণ চাপা গুঞ্জন চলল। প্রীতম এখনো কিছুটা দ্বিধাগ্রস্ত, কিন্তু রাফির আত্মবিশ্বাস এবং বাকি দুজনের উৎসাহ দেখে সেও শেষ পর্যন্ত রাজি হলো। কিছুক্ষণ পর মেহের ক্লাবে এসে পৌঁছালো। তাকে দেখে রাফির চোখ চকচক করে উঠল। মেহের আজ একটা সুন্দর গাউন পরেছে আর তার হাসির চারপাশের পরিবেশ আরও উজ্জ্বল করে তুলেছে। রাফি এগিয়ে গিয়ে মেহেরের সাথে উষ্ণ অভ্যর্থনা জানালো। মেহের, এসে গেছো? আমি তো ভাবছিলাম তুমি আসবে না। মেহের হেসে বলল, কেন আসবো না? তুমি না আমার বেস্ট ফ্রেন্ড? অবশ্যই, চলো ভিতরে যাই। রাফি মেহেরের হাত ধরে ভিড়ের মধ্যে এগিয়ে গেল। রাফি কিছুক্ষণ মেহেরের সাথে নাচানাচি করলো, গল্প করলো। কিছুক্ষণ পর মেহের সাইডে এসে বসলো, তারপর ব্যাগ থেকে ফোন বের করে ঘাঁটতে লাগলো। রাফি যখন দেখলো মেহের সাইডে বসেছে তখনই তার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। তারপর সুযোগ বুঝে সে মেহেরের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। রাফি হাসি মুখে ড্রিঙ্কসের গ্লাসটা মেহেরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও মেহের, এটা তোমার ফেভারিট। ও থ্যাংক ইউ রাফি। মেহের খুশি হয়ে ফোনটা ব্যাগে রেখে গ্লাসটা নিল। রাফি তার বন্ধুদের দিকে চোখ টিপল, তারা সবাই মুচকি হাসল। মেহের আনমনে ড্রিঙ্কসের কয়েক চুমুক খেল। তার একটু সন্দেহ হয়নি যে তার ভালো বন্ধু তার সাথে এমন কিছু করতে পারে। পার্টি আরও জমে উঠল। মেহের রাফির সাথে ঠাট্টা হাসি করছিল, নাচছিল। ধীরে ধীরে তার শরীরটা একটু দুর্বল হতে শুরু করলো, মাথাটা হালকা ঘুরছে। রাফি, আমার মনে হচ্ছে একটু খারাপ লাগছে। মেহের বলল, তার স্বর কিছুটা অস্পষ্ট। খারাপ লাগছে? রাফি ভান করলো যেন খুব চিন্তিত। কি হয়েছে?
ঠিক বুঝতে পারছি না, মাথাটা ঘুরছে আর একটু ঝিমুনি আসছে। ও হো, মনে হচ্ছে তুমি ক্লান্ত। রাফি সুযোগ বুঝে বলল, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই, তোমার তো আজ নিজের গাড়িও নেই। হ্যাঁ, কিন্তু আমি আর কিছু বলতে পারল না মেহের। তার আগে অজ্ঞানের মতো হয়ে গেল। রাফি তার বন্ধুদের দিকে তাকিয়ে ইশারা করলো, তাদের চোখে শয়তানির হাসি। রাফি মেহেরকে ধরে ক্লাবের বাইরে নিয়ে এলো এবং তার গাড়িতে বসালো। মেহের তখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। রাফির আসল পরিকল্পনা সফল হতে চলেছে। গাড়িতে বসে মেহের চোখ বন্ধ করলো। তার মনে হচ্ছিল যেন সে ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছে। রাফির মুখের হাসিটা তার কাছে কেমন যেন রহস্যময় লাগছিল। রাফি গাড়ি স্টার্ট করলো, কিন্তু সে মেহেরের বাড়ির দিকে না গিয়ে অন্য রাস্তায় মোড় নিল। তার মনে তখন এক নোংরা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। গাড়ি চলতে চলতে একসময় পৌঁছে গেল রাফির অ্যাপার্টমেন্টে। এটা একটা আধুনিক কিছু টগছালো ফ্ল্যাট। আবছালোই পরিবেশটাকে রহস্যময় করে তুলছিল। সময় তখন মধ্যরাত। মেহেরের চোখের পাতা ধীরে ধীরে খুলল। তার মাথা এখনও ঝিমঝিম করছে। চারপাশটা কেমন যেন অচেনা লাগছে। সিলিংয়ের অস্পষ্ট আলো, অপরিচিত আসবাবপত্র, কোথাও যেন সে আগে আসেনি। মেহের দুর্বল স্বরে বলল, আমি আমি কোথায়? তার মনে শেষ পর্যন্ত যা মনে আছে তা হলো রাফির গাড়িতে বসা। তারপর সব অন্ধকার। ধীরে ধীরে সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তার শরীর দুর্বলতায় ভেঙে পড়ছিল। সে বুঝতে পারছিল না তার কি হয়েছে। রাফি, রাফি তুমি কোথায়? কোনো সাড়া নেই। চারদিকে পিন পতন নীরবতা। মেহেরের ভয় ক্রমশ বাড়তে লাগলো। কষ্টে বিছানা থেকে নেমে সে চারপাশের জিনিসপত্র দেখতে লাগলো। এটা রাফির ফ্ল্যাট বলে মনে হচ্ছে, কিন্তু কেন সেখানে? আর তার শরীর এত দুর্বল কেন? হঠাৎ তার মনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ক্লাবে রাফির দেওয়া সে ড্রিঙ্কসের কথা মনে পড়ল। তারা কি ওটার মধ্যে কিছু মিশিয়েছিল? না না, এটা হতে পারে না। মেহের নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো। রাফি তো তার বন্ধু, সে এমন কিছু করতে পারে না। কিন্তু তার ভেতরের সন্দেহ ক্রমশ বাড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের দরজা খুলে গেল। ঘরে ঢুকলো রাফি। তার মুখে সেই ছেনা হাসিটা নেই। তার বদলে সেখানে এক কুটিল অভিব্যক্তি। ও, অবশেষে জ্ঞান ফিরছে তোমার। রাফির কণ্ঠস্বর যেন সম্পূর্ণ বদলে গেছে। মোলায়েম বন্ধুর বদলে সেখানে একত্রিতপূর্ণ ঠান্ডা সুর। মেহের রাফিকে দেখে চমকে গেল। রাফি তুমি? আমি এখানে কি করছি? আমার শরীরটা খারাপ লাগছে। খারাপ লাগছে? রাফি এগিয়ে এসে মেহেরের পাশে দাঁড়ালো। তার চোখ যেন শিকারী পাখির মতো মেহেরের উপর স্থির। এখন তো সবে শুরু মেহের। শুরু? মেহেরের ভয় আরো বাড়ল। তুমি কি বলছো? রাফি হাসলো। সে হাসি মেহের আগে কখনো দেখেনি। এটা তার বন্ধুর হাসি নয়, যেন কোনো ভিলেনের ভয়ঙ্কর অট্টহাসি। এতদিন ধরে তুমি আমায় পাত্তা দাওনি মেহের। রাফি বলল, তার কণ্ঠস্বর ক্রমশ নিচু হচ্ছে, যেন কোনো গোপন কথা বলছে। তুমি তোমার ওই নয়ন ভাইয়ার সাথে ঘুরে বেড়াও আর আমাকে শুধু বন্ধু ভাবো। আজ আমি তোমাকে দেখাবো বন্ধুর মনে অন্য কামনা থাকতে পারে। মেহের হতবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। এ কি সেই রাফি যার সাথে সে এতদিন হেসেছে, গল্প করেছে? মেহের ভয় পেয়ে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি তুমি এসব কি বলছো? রাফি মেহেরের হাত ধরে তাকে কাছে টানার চেষ্টা করে বলল, সত্যিটা বলছি মেহের ডার্লিং, আজ রাতে তুমি আমার হবে। আমার মনে যে বাসনার আগুন তুমি জ্বালিয়েছো, আজ তোমার শরীরের কামক রস দিয়ে আমি সেই আগুন নেভাবো। মেহের সঙ্গে সঙ্গে হাতে ছাড়িয়ে নিয়ে ভয় কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি একটা জানোয়ার। রাফি ভয়ঙ্করভাবে হেসে বলল, জানোয়ার হয়তো, কিন্তু এই জানোয়ারটা অনেকদিন ধরে অপেক্ষা করেছে মেহের, আর আজ তার শিকার ধরা দিয়েছে তার জালে। মেহের ভয় পিছিয়ে যেতে লাগলো। তার মনে হচ্ছিল যেন সে এক দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছে। এই সেই রাফি যার উপর সে এতদিন বিশ্বাস করেছিল। মেহের মিনতি করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও রাফি, প্লিজ। আমার যেতে হবে, আমায় যেতে দাও। এত সহজে? রাফি তার পথ আটকালো। না মেহের, আজকের রাতটা আমার, তুমি আমার সাথে রাত রঙিন করবে। এসো, কাছে এসো সোনা। মেহেরের চোখে জল এসে গেল। সে বুঝতে পারছিল রাফির আসল উদ্দেশ্য কত ভয়াবহ। তার বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক নোংরা কামনা। মেহের কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সাথে এটা করতে পারো না। রাফি মেহেরের দিকে আরো এক ধাপ এগিয়ে এসে বলল, কেন পারবো না? আমি সব পারি মেহের ডার্লিং। তোমার এই রূপ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর তুমি তো সবসময় আমার থেকে দূরে থেকেছো। কত আজ আর পালানোর পথ নেই। মেহের ভয়ে সিটিয়ে গেল। তার মনে হচ্ছিল যেন তার চারপাশের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার এতদিনের বিশ্বাস, তার বন্ধুত্ব সবকিছু মিথ্যে প্রমাণিত হলো। রাফির ভয়ঙ্কর হাসি আর তার লোভী চাহনি মেহেরের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করলো।
সে অসহায়ভাবে চারদিকে তাকালো যেন কোথাও একটু সাহায্যের আশায়, কিন্তু এই বদ্ধ ফ্ল্যাটে তারা দুজন ছাড়ার কেউ নেই। সাহায্য? রাফি বিদ্রুপের হাসি হাসল। এখানে তোমাকে বাঁচানোর মতো কেউ নেই মেহের, আজ তুমি সম্পূর্ণ একা। মেহেরের চিৎকার করারও শক্তি ছিল না, তার শরীর দুর্বল, মন ভয় আর ঘৃণায় আচ্ছন্ন। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত শুরু হতে চলেছে। রাফি হঠাৎ ঘুরে গিয়ে একটা দামি মদের বোতল আর দুটো গ্লাস নিয়ে এলো। বোতলের ছিপি খুলতে খুলতে সে মেহেরের দিকে কামুক দৃষ্টিতে তাকালো। রাফি মদ গ্লাসে ঢালতে ঢালতে বলল, কি হলো মেহের, এত ভয় পাচ্ছ কেন? একটু ড্রিঙ্কস করো, সব ঠিক হয়ে যাবে। মেহের ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি একটা পশু, আমার কাছে এসো না। রাফি হেসে এক চুমুক মদ খেলো। তার চোখ যেন মেহেরের সারা শরীর জরিপ করছে। সে নোংরা চাহনি মেহেরের সর্বাঙ্গে ঘৃণার স্রোত বয়ে দিল। তার মনে হচ্ছিল যেন কোনো বিষাক্ত পোকা তার চামড়ার উপর কিলবিল করছে। রাফি গ্লাসের মদ ঘোরাতে ঘোরাতে বলল, তুমি এত সুন্দরী, এতদিন ধরে তোমাকে পাওয়ার জন্য ছটফট করেছি, আজ আর নিজেকে আটকাতে পারছি না। মেহের দেয়ালের দিকে আরও সরে গিয়ে বলল, তুমি অসুস্থ, তুমি মানসিকভাবে অসুস্থ, আমার থেকে দূরে থাকো। রাফি আরও এগিয়ে এসে বলল, অসুস্থ তো তুমি করেছো আমাকে। তোমার ওই উদাসীনতা, তোমার ওই বন্ধুত্ব, সব আমার কাছে অসহ্য ছিল। মেহের বুঝতে পারছিল যুক্তি দিয়ে এই লোকটাকে থামানো যাবে না। তার মনে একটাই চিন্তা, কিভাবে এখান থেকে বাঁচা যায়। মেয়ের চোখে জল নিয়ে মিনতি করে বলল, প্লিজ রাফি, আমাকে যেতে দাও, আমি কারো কাছে কিছু বলবো না, প্লিজ। রাফি মেহেরের একটা হাত ধরে টান দিয়ে বলল, এত সহজে ছেড়ে দেব না মেহের, আজকের রাতটা আমার, তুমি আমার সাথে। মেহের তার হাত সরিয়ে দিল এবং রাফির মুখের দিকে থুথু ছিটিয়ে দিল। রাফির মুখ ঘৃণায় কুঁচকে গেল। সে আগে গর্জে উঠে বলল, হারামজাদি, তোর এত বড় সাহস! মুহূর্তের মধ্যে রাফির ভদ্র মুখোশ খুলে গেল। তার চোখ হিংস্র হয়ে উঠল। সে ঝাঁপিয়ে পড়ল মেহেরের উপর। তুমি আমার হবেই মেহের। রাফি গর্জে উঠল। মেহের প্রাণপণে বাধা দিতে চেষ্টা করলো। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। মেহের চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু রাফি তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ, চেঁচিয়ে কোনো লাভ নেই, এখানে কেউ নেই তোমাকে সাহায্য করার জন্য। মেহেরের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। রাফির শক্তি তার চেয়ে অনেক বেশি। সে বুঝতে পারছিল তার বাঁচার আর কোনো উপায় নেই। প্লিজ। মেহের আবার মিনতি করলো। তার চোখে অসহায়তার শেষ সীমা। প্লিজ। রাফি বিদ্রুপের সুরে হেসে বলল, এতদিন কোথায় ছিল তোমার এই প্লিজ, যখন আমার ভালোবাসা তুমি পায়ে দলেছিলে? রাফি মেহেরের জামার বোতাম ছিঁড়তে শুরু করলো। মেহেরের শরীর ভয়ে শক্ত হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন তার সম্মান, তার আত্মমর্যাদা সবকিছু রাক্ষসের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। না। মেহের চিৎকার করে উঠল এবং তার নখ দিয়ে রাফির মুখে আঁচড় কাটার চেষ্টা করলো। রাফি ব্যথায় কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তার রাগ আরও বেড়ে গেল। ছোট লোক মেয়ে। সে আবার মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ল। এবার তার উদ্দেশ্য আরও স্পষ্ট, মেহেরের প্রতিরোধ ভেঙে দেওয়া। মেহের তার দুর্বল শরীর দিয়ে প্রাণপণে লড়তে লাগলো। সে ধাক্কা দিল, লাথি মারল, কিন্তু রাফির শারীরিক শক্তি ছিল অপ্রতিরোধ্য। এক পর্যায়ে মেহেরের হাত পড়ল টেবিলের উপর রাখা মদের বোতলটার উপর। এক মুহূর্তও না ভেবে সে বোতলটা তুলে রাফির মাথায় সজোরে মারল। বোতলটা ভেঙে চুরমার হয়ে গেল। রাফি আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। মেহের হাঁপাতে হাঁপাতে রাফির দিকে তাকালো। তার শরীর কাঁপছে, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য হলেও প্রতিরোধের আগুন জ্বলে উঠল। কিন্তু রাফির হিংস্রতা তখনও শেষ হয়নি। আঘাতের তীব্রতা কমতেই সে আবার উঠে দাঁড়ালো। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রাফি গর্জন করে বলল, তুই তুই আমাকে মারলি? ভেবেছিলাম যা করব সব আস্তে ধীরে করব, আর তুই আমার সাথে কোঅপারেট করবি, কিন্তু না, তুই ভালো কথার মেয়ে না। তুই আজ দেখ আমি তোর কি করি। রাফি গর্জন করলো এবং টলতে টলতে মেহেরের দিকে এগিয়ে এলো। মেহের বুঝতে পারছিল তার আঘাত রাফিকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। এবার সে আরও মরিয়া হয়ে উঠবে। রাফি আবার মেহেরকে চাপতে ধরল। তার শরীরে এখন পশুর মতো শক্তি। মেহেরের জামা কাপড় ছিঁড়ে দিল। তার শরীরে রাফির নখের আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে উঠল। মেহের চিৎকার করে কাঁদতে লাগলো, ছেড়ে দে আমাকে, ছাড়। তার মনে হচ্ছিল যেন তার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। রাফির নিঃশ্বাস তার মুখের কাছে এসে পড়ছিল। তার চোখে লালসা আর প্রতিশোধের এক ভয়াবহ মিশ্রণ। রাফির নোংরা স্পর্শ মেহেরের শরীরের সমস্ত স্পর্শকাতর জায়গাগুলোতে ঘোরাফেরা করছিল। মেহেরের মনে হচ্ছিল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সে অসহায়ভাবে রাফির বাহুবন্ধনে বন্দী হয়ে রইল। তার চিৎকার ফ্ল্যাটের বদ্ধ দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু বাইরে সাহায্য করার মতো কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে
ফ্ল্যাটের দরজা ভেঙে পড়ার বিকট শব্দ শোনা গেল। বিকট শব্দে ফ্ল্যাটের দরজাটা ভেঙে খান খান হয়ে গেল। কাঠ আর লোহার কড়িকাঠের টুকরোগুলো ছিটকে পড়ল মেঝেতে। দরজার ভাঙা ফাঁকা দিয়ে এক মূর্তি দেখা গেল নয়ন। তার চোখে ক্রোধের আগুন জ্বলছে, চোয়াল শক্ত, হাতের মুঠি বদ্ধ। রাফি চমকে মেহেরকে ছেড়ে ঘুরে দাঁড়ালো। নয়নকে দরজায় দেখে তার মুখ প্রথমে বিস্ময়ে, তারপর আতঙ্কে বিবর্ণ হয়ে গেল। তুই তুই এখানে কি করছিস? রাফি হতভম্ব স্বরে বলল। নয়ন কোনো উত্তর দিল না। তার দৃষ্টি স্থির, যেন রাফি কোনো কীট যাকে পদদলিত করায় তার একমাত্র উদ্দেশ্য। এক ঝটকায় সে ঘরের ভেতর ঢুকে রাফির দিকে ঝাঁপিয়ে পড়ল। প্রথম আঘাতটা এলো সজোরে রাফির মুখে। রাফি আর্তনাদ করে পিছিয়ে গেল। তার নাক ফেটে রক্ত ছুটতে শুরু করলো। নয়ন গর্জে উঠে বলল, তুই এত বড় দুঃসাহস দেখিয়েছিস? নয়ন গর্জে উঠল। তার কণ্ঠস্বর যেন কোনো হিংস্র জন্তুর। রাফি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নয়ন ততক্ষণে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক ঘুষি পড়তে লাগলো রাফির মুখ, চোয়ালার পেটে। রাফির গোঙানি আর নয়নের শ্বাসরুদ্ধ করা ক্রোধে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। থাম থাম বলছি। রাফি কোনো মতে বলল, দুহাত তুলে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নয়ন থামার পাত্র নয়। তার মনে তখন মেহেরের অসহায় মুখ আর রাফির জঘন্য পরিকল্পনা। রাফির প্রতিটি আঘাতে যেন মেহেরের অপমানের প্রতিশোধ নিচ্ছিল সে। নয়ন রাফির মাথার চুল শক্ত করে ধরে হেঁচকা টানে তাকে সোফার উপর ফেলে দিল। তারপর তার বুকের উপর পা চেপে বসে একের পর এক ঘুষি মারতে লাগলো তার মুখে। রাফির জামা কাপড় রক্তে ভিজে গেল। তার মুখ বিকৃত হয়ে গেল ব্যথায়। একসময় রাফি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কখনো। নয়ন তার কথা শেষ হতে দিল না। এক প্রচণ্ড ঘুষি মারল রাফির চোয়ালে। রাফির মুখ দিয়ে রক্ত পড়ল। সে জ্ঞান হারানোর উপক্রম হলো। ভয় কাঁপতে থাকা মেহের কোনো মতে উঠে দাঁড়ালো। তার ছেঁড়া জামা কাপড়, শরীরে আঁচড়ের দাগ সব কিছু মিলিয়ে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। নয়নকে রাফির উপর এমন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে দেখে তার ভয় আরও বাড়ছিল। হঠাৎ মেহের দৌড় এসে নয়নকে পেছন থেকে জড়িয়ে ধরল। তার শরীর তখনও থরথর করে কাঁপছে, আর তার মুখ থেকে কান্না উপচে পড়ছিল। মেহের ফুপিয়ে ফুপিয়ে বলল, নয়ন, নয়ন, থামো। নয়ন মুহূর্তের জন্য থমকে গেল। মেহেরের স্পর্শে তার ভেতরের ক্রোধ কিছুটা হলেও শান্ত হলো। সে ধীরে ধীরে রাফির উপর থেকে উঠল এবং মেহেরের দিকে ফিরল। মেহের তখন ভয়ে তার বুকে মুখ গুজে কাঁদছে। নয়ন আলতো করে তাকে জড়িয়ে ধরল। তার চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। নয়ন নরম স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে মেহের, আমি আছি। মেহের কাঁদতে কাঁদতে নয়নের বাহু আরও শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন থেকে সে অবশেষে জেগে উঠেছে। তুমি তুমি এখানে কি করে এলে? মেহের ভাঙা ভাঙা স্বরে জিজ্ঞেস করল। নয়ন গভীর শ্বাস নিল। তুমি আমাকে একটা SMS করেছিলে, মনে আছে? গাড়ি নিয়ে তোমাকে পিক আপ করার জন্য। আমি তখন গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। ক্লাবে তোমাকে খুঁজে না পেয়ে আমার সন্দেহ হয়েছিল। মেহেরের আবছা মনে পড়ল সেই মেসেজের কথা। রাফির সাথে যাওয়ার আগে সে গোপনে নয়নকে খবর দিয়েছিল। একটা খারাপ লাগা কাজ করছিল তার ভেতরে। নয়ন বলল, আমি ক্লাবে এসে তোমাকে না দেখে অস্থির হয়ে গিয়েছিলাম। একজন স্টাফের কাছে জানতে পারি তোমাকে শেষবার রাফিনের সাথে দেখা গেছে। ওর উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল, তাই আর দেরি না করে এখানে চলে আসি। মেহের আরও শক্ত করে নয়নকে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল যেন এক গভীর খাঁদ থেকে কেউ তাকে টেনে তুলেছে। ঠিক তখনই রাফি গোঙাতে গোঙাতে উঠে বসার চেষ্টা করল। তার মুখ ফুলে গেছে, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। নয়নের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রাফি দুর্বল স্বরে বলল, তুই এর ফল ভুগবি। নয়ন রাফির দিকে ফিরল। তার চোখে এখনও ক্রোধের আগুন জ্বলছে। নয়ন ঠান্ডা স্বরে বলল, আরও ফল বুক করার বাকি আছে রাফি। এখন তুই জানবি একজন মেয়ের ইজ্জতে হাত দিলে তার পরিণতি কি হয়। নয়ন আবার রাফির দিকে এগিয়ে গেল। মেহের ভয়ে নয়নের হাত ধরে টেনে ধরল। মেহের মিনতি করে বলল, নয়ন, আর না, প্লিজ ওকে ছেড়ে দাও। নয়ন মেহেরের দিকে তাকালো। তার চোখে এখনও আতঙ্ক। নয়ন দীর্ঘশ্বাস ফেলল এবং তার হাত নামিয়ে নিল। ঠিক আছে, তোমার জন্য আমি থামছি। কিন্তু তার চোখ তখনও রাফির দিকে স্থির, যেন সুযোগ পেলে সে তার উপর আবার ঝাঁপিয়ে পড়বে। মেহের, তুমি কি বুঝতে পারছো না এই নয়ন, এই লোকটা ভালো নয়। ও শুধু তোমাদের টাকা পয়সার লোভে। মেহের রাফির দিকে ঘৃণা ভরে তাকালো। তুমি চুপ করো রাফি, নয়নের সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না। রাফি হাসতে চেষ্টা করলো, যদিও তার মুখ ব্যথায় কুঁচকে ছিল। তুমি এত বোকা কেন মেহের? ও তো একটা রাস্তার ছেলে। তোমাদের বাড়িতে ও শুধু। ও আমাদের বাড়িতে আশ্রয় পেয়েছে। মেহের দৃঢ় স্বরে বলল, আর ও আমার জীবন বাঁচিয়েছে। তোমার মতো নোংরা মানসিকতার লোক নয় ও। নয়নের বুকের ভেতরটা মেহেরের কথায় উষ্ণ হয়ে উঠল।
এত বছর ধরে মিহিরের কাছ থেকে শুধু অপমান আর অবজ্ঞায় পেয়েছে সে। আজ মিহিরের এই অপ্রত্যাশিত সমর্থনে তার মনে এক নতুন অনুভূতি জন্মালো, সম্মান আর কৃতজ্ঞতা। রাফি তখনও থামেনি। তুমি বিশ্বাস করো মেহের, এই নয়ন আসলে একটা... আমি তোমাকে বিশ্বাস করি না রাফি। মিহিরের কণ্ঠ তীক্ষ্ণ। আমি বিশ্বাস করি নয়নকে। তুমি যা করার চেষ্টা করেছিলে তা জঘন্য। তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও। রাফির মুখ ক্রোধে লাল হয়ে গেল। তুমি পস্তাবে মেহের, এই রাস্তার ভিখারিটার জন্য তুমি একদিন খুব পস্তাবে। নয়ন আর নিজেকে সামলাতে পারল না। রাফির অপমানজনক কথাগুলো তার ভেতরের ক্রোধ আবার উস্কে দিল। সে রাফির দিকে কয়েক পা এগিয়ে গেল। নয়ন দাঁতে দাঁত চেপে বলল, তুই এখনো থামবি না? রাফি ভয়ে কুঁকড়ে গেল। তুই তুই আমাকে আর একটাবার টাচ করলে তোর অবস্থা আমি খারাপ করে দিব। নয়ন এক প্রচণ্ড লাথি মারল রাফির পেটে। রাফি আর্তনাদ করে মেঝেতে ছিটকে পড়ল। তুই একটা খিট। নয়ন বলল, তার পা রাফির বুকের উপর চেপে ধরল। মেহেরের সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোকে এখানে শেষ করে দেব। রাফি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভয়ে কাতর স্বরে রাফি বলল, দাঁড়, মরিস না আমাকে, আমার বাবা। নয়ন ভ্রু কুচকাল। তোর বাবা? তোর বাবার সাথে আমার কি সম্পর্ক? আমার বাবা তিনি সাইফুল সেলিম। রাফি কোনো মতে বলল, তার চোখ ভয়ে বিস্ফারিত। কথাটা শুনে নয়নের পায়ের চাপ রাফির বুকের উপর আলগা হয়ে গেল। তার শরীর যেন হিম হয়ে গেল। সাইফুল সেলিম এই নামটা তার রক্তে যেন বিদ্যুতের মতো খেলে গেল। নয়ন হতবাক স্বরে জিজ্ঞেস করল, তুই তুই কি বলছিস? হ্যাঁ, সাইফুল সেলিম, তিনি আমার বাবা। রাফি দুর্বলভাবে বলল, তুই আমার গায়ে হাত দিলি? আমার বাবা তোকে জ্যাংতো ছাড়বে না। আমার বাবার অনেক ক্ষমতা। নয়নের মনে যেন এক ঝড় বয়ে গেল। সাইফুল সেলিম তার পরিবারের হত্যাকারী, আর তার ছেলে আজ তার পায়ের নিচে। নিহতের কি নির্মম পরিহাস! মেহেরও রাফির কথা শুনে অবাক হয়ে নয়নের দিকে তাকালো। তার মনে প্রশ্ন, এই সাইফুল সেলিমকে, আর নয়নই বা ওনাকে চিনি কি করে? নয়নের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হলো। তার চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। এতদিন ধরে সে যে শিকারের সন্ধান করছিল, সে কি এত কাছেই ছিল? নয়ন চাপা ক্রোধে বলল, তোর বাবা শিক্ষুনি যে আমার বাবা আমার মা বোনকে মেরেছে? রাফি ভয়ে মাথা নাড়ল। ব্যথায় গুঙাতে গুঙাতে বলল, আমি জানি না ওসব। প্লিজ আমাকে ছেড়ে দে। আমার বাবা তোদের কাউকেই ছাড়বে না। নয়নের মনে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল। এতদিন ধরে যে যন্ত্রণা সে বয়ে বেড়াচ্ছে, তার কি এবার শেষ হবে? এই দীর্ঘ দৃশ্যে রাফির শেষ চেষ্টা মেহেরের মনে নয়নের প্রতি ঘৃণা জাগানো। মেহেরের দৃঢ় প্রতিবাদ, নয়নের সম্মানবোধ এবং অবশেষে রাফির চাঞ্চল্যকর পরিচয় সবকিছু নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাইফুল সেলিমের নাম শুনে নয়নের হতবাক হওয়া এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠা গল্পের একটা নতুন গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করে। নয়নের মাথায় তখন একটাই চিন্তা, সাইফুল সেলিমকে বাগে আনা। রাফির পরিচয় জানার পর আর এক মুহূর্তও দেরি করতে চাইল না সে। মেহের তখন ভয় কাঁপছে, নয়নের হাত শক্ত করে ধরে রেখেছে। নয়ন তৎক্ষণাৎ তার কিছু লোককে ফোন করলো। তাদের ফোনে কিছু বুঝিয়ে দিয়ে মেহেরের কাছে নরম স্বরে বলল, মেহের, তুমি আমার সঙ্গে এসো, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, তারপর আমি এই লোকটাকে নিয়ে যাব। মেহের ভয়ে মাথা নাড়ল। না নয়ন, ওকে ছেড়ে দাও প্লিজ। নয়ন তার হাত ধরে বলল, বিশ্বাস করো মেহের, এটাই সুযোগ। এই লোকটার মাধ্যমেই আমি সেই শয়তান পর্যন্ত পৌঁছাতে পারবো যে আমাদের জীবন কেড়েছে। রাফি মেঝেতে তখনও গোঙাচ্ছিল। নয়ন শক্ত করে তার হাত ধরল এবং টেনে তুলল। রাফি দুর্বলভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নয়নের শারীরিক শক্তি ছিল অনেক বেশি। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? রাফি ভয়ে জিজ্ঞেস করলো। নয়ন ঠান্ডা স্বরে বলল, তোকে তোর বাবার কাছে পৌঁছে দেব, তবে একটু অন্যভাবে। নয়ন রাফিকে টেনে অ্যাপার্টমেন্ট থেকে বের করলো। মেহের অসহায়ভাবে তাদের চলে যাওয়া দেখল। তার মনে ভয় আর অনিশ্চয়তা। নয়ন কি করতে চলেছে? কিছুক্ষণ পর শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত গুদামের ভেতরে রাফিকে একটা পুরনো চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখা গেল। তার মুখ তখনও ফুলে আছে আর চোখ ভয়ে ভরা। নয়ন তার ফোন বের করে একটা নম্বর ডায়াল করলো, সাইফুল সেলিমের গোপন নম্বর, যা সে তার অনুসন্ধানের সময় জোগাড় করেছিল। কয়েকটা রিং হওয়ার পর ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর সেই কর্কশ কণ্ঠস্বর আবার শোনা গেল, তবে এবার তাতে বিরক্তি মেশানো। তুমি কে, আর আমার নম্বর পেলে কোথায়? আপনার ছেলে। নয়ন বলল, তার কণ্ঠস্বরে সামান্য নাটকীয়তা মিশিয়ে। রাফি, সে এখন আমার কাছে বন্দী। ওপাশ থেকে যেন বোমা ফাঁটল। কি? রাফি আমার ছেলে? তুই সাহস কি করে? সাইফুল সেলিমের কণ্ঠ রাগে কাঁপছিল। নয়ন ব্যঙ্গ করে হাসল। সাহসের কথা বলছেন? আপনার সাঙ্গপাঙ্গরা যখন আমার বাবা মা আর বোনকে খুন করেছিল, তখন তারা খুব সাহসী ছিল, তাই না?
ওপাশ থেকে কিছুক্ষণ স্তব্ধতা, তারপর সেলিম করছি উঠলেন। তুই কি পাগল হয়েছিস? আমার ছেলেকে ধরলে তোর চামড়া আমি। আপনার ছেলেকে অক্ষত ফেরত পেতে চাইলে আপনাকে আমার কথা শুনতে হবে। নয়ন ঠান্ডা স্বরে বলল, একবার দেখা করতে হবে। দেখা? সাইফুল সেলিম যেন হতভম্ব হয়ে গেলেন। কোথায়? আমি আপনাকে ঠিকানা পাঠাচ্ছি, তবে একা আসবেন। কোনো চালাকি করার চেষ্টা করলে আপনার ছেলেকে আর আস্ত ফেরত পাবেন না। নয়ন ফোন কেটে দিল। তার হাত তখনও কাঁপছে, কিন্তু তার চোখে প্রতিশোধের দৃঢ় সংকল্প। কিছুক্ষণের মধ্যে সাইফুল সেলিমের কাছে একটা মেসেজ গেল, পরিত্যক্ত গুদামের ঠিকানা। গুদামের বাইরে অন্ধকার নেমে এসেছে, ভেতরে শুধু একটা টিমটিমে আলো জ্বলছে, যা রাফির আতঙ্কিত মুখের উপর পড়ছে। নয়ন এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার শিকারের জন্য। রাফি ভয়ে ফিসফিস করে বলল, তুই কি সত্যি আমার বাবাকে দেখেছিস? আমি তোকে ছাড়বো না। আমিও তাকে ছাড়বো না। নয়ন ঠান্ডা স্বরে উত্তর দিল, অনেক রক্তের হিসাব বাকি আছে তোর বাপের সঙ্গে। বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। হেডলাইটের আলো এসে পড়ল গুদামের ভাঙা দরজার উপরে। নয়ন জানে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাঘ খাঁচায় ঢুকতে চলেছে। গুদামের ভাঙা দরজা দিয়ে দ্রুত প্রবেশ করলেন সাইফুল সেলিম। তার চোখে মুখে তীব্র ক্রোধ আর উৎকণ্ঠা মেশানো। পেছনে তার কয়েকজন সশস্ত্র দেহরক্ষী। কোথায় আমার ছেলে? সাইফুল সেলিম গর্জে উঠলেন। তার কণ্ঠস্বর গুদামের নীরবতা ভেঙে খান খান করে দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি চারদিকে রাফিকে খুঁজছে। নয়ন ধীরে ধীরে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার শান্ত অথচ দৃঢ় উপস্থিতি সেলিমকে থামিয়ে দিল। আপনার ছেলেকে একানই পাবেন। নয়ন শান্ত স্বরে বলল, রাফির দিকে ইঙ্গিত করে। সাইফুল সেলিমের চোখ রাফির উপর পড়তেই তার মুখের পেশি শক্ত হয়ে গেল। রাফির বাঁধন আর তার আঘাতের চিহ্ন দেখে সেলিমের ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। তুই তুই কি করে সাহস করলি আমার ছেলেকে হাত তোলার? সাইফুল সেলিম নয়নের দিকে তেড়ে এলেন। তার দেহরক্ষীরাও অস্ত্র উঁচিয়ে ধরল। নয়ন ব্যঙ্গ করে হাসল। সাহসের কথা বলছেন? 10 বছর আগে আমার বাবা মাকে খুন করার সময় আপনাদের সাহস কম ছিল না নিশ্চয়ই? সাইফুল সেলিম থমকে দাঁড়ালেন, তার চোখে বিস্ময় ও সন্দেহ। তুই তুই কে? আমি সেই ছেলে। নয়ন বলল, তার কণ্ঠস্বরে চাপা ক্রোধ। আমি সেই ছেলে যার বাবা, যার মা আর যার ছোট্ট বোনকে নির্মমভাবে হত্যা করেছিলেন আপনারা। আমার নাম নয়ন। সাইফুল সেলিমের মুখ কঠিন হয়ে গেল। তার চোখের মনি ছোট হয়ে এলো। তুই সেই ছেলেটা বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি। নয়ন উত্তর দিল, শুধু বেঁচে নেই, এত বছর ধরে অপেক্ষা করেছি সেই দিনের জন্য, যেদিন আপনার মতো ক্ষীরদের শাস্তি দিতে পারবো। তুই ভুল করছিস ছেলে। সাইফুল সেলিম দাঁতে দাঁত চেপে বললেন, তুই জানিস না কার সাথে শত্রুতা করছিস। আমি খুব ভালো করে জানি কার সাথে শত্রুতা করছি। একজন ড্রাগ ডিলার, একজন খুনি, একজন কাপুরুষ যে নিজের পথের কাঁটা সরাতে একটা গোটা পরিবারকে শেষ করে দিতে পারে। সাইফুল সেলিম শীতল স্বরে বললেন, আমরা কোনো অনুশোচনা নেই। তোর বাবা আমার ব্যবসা পথে বাধা ছিল, তাকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আর আমার মা, আমার বোন? নয়নের কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। তারা আপনার কি ক্ষতি করেছিল? কোলাটেরাল ড্যামেজ। সাইফুল সেলিম নির্লিপ্তভাবে উত্তর দিলেন, ব্যবসায় একটু আধটু ক্ষতি তো হয়। নয়নের হাত মুষ্টিবদ্ধ হলো। তার মনে হচ্ছিল এই মুহূর্তে লোকটাকে টুকরো টুকরো করে ফেললেও তার ভেতরের আগুন নিভবে না। আপনার এই ক্ষতি আমার জীবন কেড়ে নিয়েছে, আপনাকে এর দাম দিতে হবে। দাম? সাইফুল সেলিম বিদ্রুপের হাসি হাসলেন। তুই আমার কাছ থেকে দাম নিবি? তুই একটা রাস্তার ভিখারি। আমার এক ইশারায় তোর মতো হাজার জনকে আমি। সময় বদলাচ্ছে সেলিম সাহেব। নয়ন শান্তভাবে বললেন, এখন আর আপনার সেই ক্ষমতা নেই, আপনার পাপের গড়া বড়ে গেছে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? সাইফুল সেলিমের চোখ লাল হয়ে উঠল। তুই জানিস না আমার কত ক্ষমতা। আমি জানি আপনার কত ক্ষমতা। নয়ন বলল, তবে সেই ক্ষমতা এখন আপনার ছেলেকে বাঁচাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তিনি রাফির দিকে ইঙ্গিত করলেন। সাইফুল সেলিম রাফির দিকে তাকালেন। তার ছেলের করুণ অবস্থা দেখে তার রাগ আরও বেড়ে গেল। তুই যদি আমার ছেলেকে একটা আচরও দিস। সাইফুল সেলিম গর্জে উঠলেন, আমি তোর পুরো বংশ শেষ করে দেব। নয়ন বিষণ্ণ হেসে বলল, আমার বংশে আর কেউ নেই সেলিম সাহেব, আপনারাই তো শেষ করে দিয়েছেন। এখন শুধু আমি একা আছি বদলে নেওয়ার জন্য। তুই মরবি। সাইফুল সেলিম বললেন। তার দেহরক্ষীদের দিকে তাকিয়ে ইশারা করলেন, মারাটাকে। নয়নের ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি দেখা গেল। চেষ্টা করতে পারেন। সাইফুল সেলিমের ইশারায় তার 4 জন সশস্ত্র দেহরক্ষী একযোগে নয়নের দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের হাতে চকচক করছে ধারালো ছুরি আর লোহার রড। নয়ন প্রস্তুত ছিল,
প্রথম দেহরক্ষী ছুরি নিয়ে হামলা করতে নয়ন বিদ্যুতের মতো সরে গেল এবং লোকটার হাত ধরে এমন এক মোচড় দিল যে তার হাতের কবজি ভেঙে গেল। আর্তনাদ করার আগে নয়ন তার কনুই দিয়ে লোকটার মুখে সজোরে আঘাত করল। লোকটা ধরাস করে মাটিতে পড়ল। দ্বিতীয় দেহরক্ষী লোহা রড দিয়ে নয়নের মাথায় আঘাত করতে এলে নয়ন এক ঝটকায় তার নাগালের বাইরে চলে গেল। তারপর দ্রুত ঘুরে লোকটার পা ধরে হেঁচকা টানে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে নয়ন তার বুকের উপর উঠে বসে কয়েকটা দ্রুত ঘুষি মারল। লোকটা নিস্তেজ হয়ে গেল। তৃতীয় চতুর্থ দেহরক্ষী একসাথে হামলা করলো। একজন ছুরি চালালো, অন্যজন রড ঘোরালো। নয়ন ক্ষিপ্র গতিতে দুজনের আক্রমণ এড়াতে লাগলো। এক ফাঁকে সে মাটিতে পড়ে থাকা লোহার রডটি তুলে নিল এবং বিদ্যুৎ গতিতে ঘুরিয়ে দুজনের পেট বরাবর আঘাত করলো। দুজনেই দ্বিগুণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ব্যথায় কাতরাতে কাতরাতে তাদের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। পুরো মারামারিটা যেন চোখের পলকেই ঘটল। সেলিমের 4 জন প্রশিক্ষিত দেহরক্ষী কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে ধরাশায়। তাদের গোঙানিয়া রক্তের ফোঁটায় গুদামের মেঝে ভিজে গেল। কিন্তু সাইফুল সেলিমের মুখে এতটুকু ভয়ের ছাপ দেখা গেল না। তার চোখে বরং শীতল ক্রোধ। নয়ন রক্তাক্ত রড হাতে সেলিমের দিকে তাকিয়ে বলল, এবার তোর পালা সেলিম। ঠিক সেই মুহূর্তে সেলিমের ঠোঁটের কোণে এক কুটিল হাসি দেখা গেল। সে তার বাঁ হাত সামান্য তুলে কিছু একটা ইশারা করল। গোডাউনের ভাঙা দরজা দিয়ে একজন লোক প্রবেশ করলো। তার হাতে একটা পিস্তল ধরা, আর তার পাশে ভয় কাঁপছে মেহের। মেহেরের মুখ ভয়ে সাদা, চোখে আতঙ্ক। নয়ন মেহেরকে দেখে থমকে গেল। তার হাতে রড সশব্দে মাটিতে পড়ে গেল। সাইফুল সেলিম ব্যঙ্গ করে হেসে বলল, কেমন লাগলো আমার শেষ চাল নয়ন? তুই কি ভেবেছিস তুই থাকলে আর আমি চলে আসব? আমি আমার শত্রুদের ব্যাপারে খোঁজ না নিয়ে কখনো কোনো অ্যাকশন নেই না। তোর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম তুই নাকি এখন এই মেয়ের প্রেমে হাউডুবু খাচ্ছিস। তাই ভাবলাম এটাকে আমার তোর রূপের তাস হিসেবে ব্যবহার করা যাক। মেহের ভয়ে কাঁদতে কাঁদতে নয়নের দিকে তাকালো। সেলিম ঠান্ডা কণ্ঠে বলল, যদি নিজের প্রেমিকাকে বাঁচাতে চাস তাহলে স্যারেন্ডার কর, মাটিতে বস। নয়নের চোখের দিকে তাকিয়ে মেহের মাথা নাড়ল না করার জন্য, কিন্তু তার ঠোঁট নাড়ল। অস্ফুট স্বরে বলল, নয় তুমি। নিজের ভালোবাসার মুখের দিকে তাকিয়ে নয়ন আর দ্বিধা করতে পারল না। মেহেরের জীবনের বিনিময়ে সে কোনো ঝুঁকি নিতে পারবে না। ধীরে ধীরে সে হাঁটু মুড়ে মাটিতে বসল। সেলিম বিটকি হেসে বলল, গুড বয়, এবার আমার লোকেরা তোকে আপ্যায়ন করবে। সেলিমের ইশারায় তার অক্ষত থাকা দুজন দেহরক্ষী এগিয়ে এলো। তাদের চোখে প্রতিশোধের আগুন। তারা লাথি ঘুষি মারতে শুরু করলো নয়নের শরীরে। প্রথম আঘাতটা পড়ল তার মুখে, ঠোঁট ফেটে রক্ত বের হলো। দ্বিতীয় লাথিটা তার পাঁজরে লাগলো, ব্যথায় কুকড়ে গেল নয়ন। তৃতীয় আঘাতটা তার পেটে, দম বন্ধ হয়ে এলো তার। মেহের চিৎকার করে কাঁদতে লাগলো। লোকগুলোকে থামানোর চেষ্টা করলো, কিন্তু বন্দুকের নলের সামনে তারা এক পাও নড়ল না। নয়নের সারা শরীর যেন ব্যথায় টনটন করছে। প্রতিটি আঘাত তার হাড়ে গিয়ে লাগছে। তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও সে শক্ত থাকার চেষ্টা করছে, কারণ তার চোখের সামনে মেহের অসহায়ভাবে কাঁদছে। তাদের এলোপাথারি মারধরে নয়নের শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে যেন তার শরীরের প্রতিটি হাড় ভেঙে গেছে। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, কিন্তু সে মেহেরের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করছে, তাকে সাহস জোগানোর জন্য। শেষ কয়েকটা শক্তিশালী লাথি তার মাথায় পড়তে নয়ন জ্ঞান হারালো এবং ধুলো মাখা মেঝেতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে তখনও রক্ত ছুটছে। মেহের আর্তনাদ করে উঠল। সাইফুল সেলিম বিজয়ের হাসি হাসলেন। যেমন বীজ বুনেছিলি তেমন ফল পেলি নয়ন। মেহেরের কান্নায় গুদামের নীরবতা ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। চোখের জলে নয়নের মুখে রক্ত ভেজা ধুলো ধুয়ে যাচ্ছিল। ওঠো নয়ন, প্লিজ ওঠো নয়ন। মেহের ফুপিয়ে ফুপিয়ে বলছিল নয়নের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে, তুমি আমাকে একা করে চেয়েও না। সাইফুল সেলিম তাচ্ছিলের হাসি হেসে বললেন, নাটক করো না মেয়ে, ও তো শেষ, এবার তোমার পালা। মেহের সঙ্গে সঙ্গে সেলিমের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এতক্ষণের ভয় আর কান্নায় মিশে গিয়ে এক নতুন দৃঢ়তা ফুটে উঠল। সে এগিয়ে এলো সেলিমের দিকে, তার পায়ে ধরল। মেহের কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ওকে ছেড়ে দিন, ও আমার সব কিছু। সাইফুল সেলিম অবাক হলেন। এই মেয়েটা এত ঘৃণা করতো নয়নকে, আর আজ তার জন্য এত কাতর। তুমি পাগল হয়েছো মেয়ের? সেলিম ভ্রুকুচকে বললেন, এই রাস্তার ভিখারিটার জন্য তুমি আমার পায়ে ধরেছো? হ্যাঁ। মেহের দৃঢ় স্বরে বলল, কারণ ও ভিখারি হলো মানুষ, ওর একটা হৃদয় আছে যা আপনার নেই। প্লিজ ওকে ছেড়ে দিন।
মেহেরের এই আকুল মিনতি, তার ভেতরের অপ্রত্যাশিত পরিবর্তন নয়নের অচেতন শরীরেও যেন স্পর্শ করলো। ব্যথার মধ্যেও তার ঠোঁটের কোণে এক দুর্বল তৃপ্তির হাসি ফুটে উঠল। তার মনে হচ্ছিল এতদিনের একতরফা ভালোবাসা আজ মেহেরের হৃদয়ে সামান্য হলেও স্থান পেয়েছে। হয়তো এটাই তার শেষ দেখা। এবার সে তার বাবা মা বোনের কাছে যেতে পারবে। সাইফুল সেলিম সন্দিগ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, তোমার এত দরদ কেন ওর জন্য? কারণ আমি ওকে ভালোবাসি। মেহেরের কণ্ঠস্বর দৃঢ়, যদিও কান্নায় ভেজা। কথাটা নয়নের কানে যেন অমৃতের মতো বাঁচল। ভালোবাসার স্বীকৃতি মৃত্যুর আগে আর কি চাওয়ার থাকতে পারে? ভালোবাসা? সাইফুল সেলিম হেসে উঠলেন। হাস্যকর। এই মরা লোকটার জন্য তুমি তোমার জীবন নষ্ট করবে? আমার জীবন নষ্ট হলো ক্ষতি নেই, অন্তত ও বেঁচে থাকুক। না মেহের। সাইফুল সেলিম বললেন, তার হাসি মিলিয়ে গেল। এত সহজে তোকে আমি ছাড়ছি না। এর সাথে যা করার করেছি, এবার তোর পালা। তোকে এমন জায়গায় পাচার করে দেবো যেখানে তুই সারা জীবন এই দৃশ্য ভুলতে পারবি না। কথাটা যেন নয়নের শরীরে বিদ্যুতের মতো আঘাত করলো। মেহেরকে পাচার করে দেবে? তার ভালোবাসার মানুষটাকে আবার বিপদের মুখে ঠেলে দেবে? মুহূর্তের মধ্যে নয়নের চেতনার অন্ধকার ভেদ করে ক্রোধের আগুন জ্বলে উঠল। শরীরে তখন অসহ্য যন্ত্রণা, কিন্তু মনের জোর তার সব দুর্বলতাকে ছাপিয়ে গেল। আচমকা এক ঝটকায় নয়ন উঠে দাঁড়ালো। তার নড়াচড়ায় মেহের চমকে পিছিয়ে গেল। সাইফুল সেলিম আর তার লোকেরা হতভম্ব হওয়ার আগেই নয়ন ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। তার শরীরে যেন পৈশাচিক শক্তি ভর করেছে। দুর্বল শরীর নিয়েও সে ক্ষিপ্র গতিতে সেলিমের দুই দেহরক্ষীকে ধাক্কা মেরে ফেলে দিল। একজন তার হাতের কাছে থাকা ভাঙা চেয়ারের অংশ দিয়ে আঘাত করতে এলে নয়ন তার হাত ধরে এমন মোচড় দিল যে তার হাড় ভেঙে গেল। দ্বিতীয় দেহরক্ষী পিস্তল বের করার আগেই নয়ন তার মুখ বরাবর লাথি মারল। লোকটা ছিটকে দূরে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটল যে সেলিম আর তার লোকেরা কিছুই বুঝে উঠতে পারল না। রক্তাক্ত দুর্বল নয়ন যেন সাক্ষাৎ যমদূত। এবার নয়ন ফিরল সাইফুল সেলিমের দিকে। সেলিমের মুখে এতক্ষণ ভয়ের ছাপ স্পষ্ট। সেলিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুই তুই মরিসনি? এখনো মরিনি। নয়ন বলল, তার কণ্ঠস্বর ভয়ঙ্কর। তবে আজ তোর মৃত্যু নিশ্চিত সেলিম। নয়ন টলতে টলতে সেলিমের দিকে এগিয়ে গেল। সেলিম পেছাতে লাগলো। দাঁড়া, আমার কাছে টাকা আছে, অনেক টাকা। সেলিম কাকুতি মিনতি করতে লাগলো। তোকে আমি ছেড়ে দেব, আর ওই মেয়েকেও। নয়ন গর্জে উঠে বলল, তুই আমার বাবা মা বোনকে মেরেছিস, তোর ক্ষমা নেই। নয়ন সেলিমের চুলের মুঠি ধরল এবং তাকে টেনে হিঁচড়ে গুদামের এক অন্ধকার কোণে নিয়ে গেল। সেখানে তাকে ইচ্ছে মতো মারল, ঘুষি লাথি যা পেল তাই দিয়ে আঘাত করলো। সেলিমের আর্তনাদে গুদাম ভরে উঠল। অবশেষে রক্তাক্ত আধমরা সেলিম মেঝেতে পড়ে রইল। নয়ন হাঁপাতে হাঁপাতে তার দিকে তাকালো। তার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে, তবে তার সাথে মিশে আছে এক গভীর বিষাদ। নয়ন ধরা গলায় বলল, তুই আমার সব কেড়েছিলি, আমার ছোট্ট পরিবার, আমার সুখ সব শেষ করে দিয়েছিলি। আজ তোর সেই পাপের শেষ হলো। নয়ন পাশে পড়ে থাকা পিস্তলটা তুলে নিল। সেলিমের দিকে তাকালো, তার চোখে ভয়ের শেষ আশ্রয়টুকুও আর নেই। বিদায় খুনি, নয়ন বলল এবং ট্রিগার চাপল। একটা গুলির শব্দে গুদামের নীরবতা চিরতরে ভেঙে গেল। সাইফুল সেলিমের নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়ল। নয়নের প্রতিশোধের খেলা শেষ হলো। মেহের ভয়ে সিটিয়ে একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। নয়নের এই রূপ তার কাছে অচেনা লাগছিল। নয়ন পিস্তল ফেলে মেহেরের দিকে এগিয়ে গেল। তার চোখে ক্লান্তির ছাপ, তবে সেই সাথে এক গভীর শান্তি। মেহের। নয়ন দুর্বল স্বরে ডাকল। মেহের ভয়ে দুপা পিছিয়ে গেল। হাত বাড়িয়ে নয়ন বলল, ভয় পেও না, সব শেষ হয়ে গেছে। মেহের তখনও কাঁদছে, তার শরীর থরথর করে কাঁপছে। নয়নের হাত সে শক্ত করে ধরে রেখেছে, যেন এই আধা রাতে এটাই তার একমাত্র অবলম্বন। নয়ন, মেহের ভাঙা ভাঙা স্বরে বলল, তার চোখ নয়নের মুখের দিকে স্থির। আমি আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, কত অপমান করেছি। নয়ন তার ভেজা চোখের দিকে তাকিয়ে দুর্বল হাসল। শান্ত হো মেহের, ওসব আর মনে রেখো না। কিন্তু আমার ভুলগুলো? মেহেরের কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে এলো। আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, সব সময় তোমাকে ভুল ভেবেছি। জানি। নয়ন বলল, তার স্বরে গভীর ভালোবাসা। কিন্তু তা থেকে আমার ভালোবাসা তো একতরফা ছিল, তোমার কাছে কিছু চাইনি তো আমি। কিন্তু আমি? মেহেরের চোখে অনুশোচনার গভীর ছায়া। আমি তোমার যোগ্য নই নয়ন। তুমি আমার কাছে অমূল্য মেহের। নয়ন তার অন্য হাত দিয়ে মেহেরের গাল স্পর্শ করল। তোমার ভিতরে সেই ছোট্ট সরল মেয়েটাকে আমি আজও ভুলিনি। রাগ আর অভিমানের আড়ালে ডাকা পড়েছিল সে। মেহেরের চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। তুমি এত ভালো কেন নয়ন, আমার সব খারাপ ব্যবহারের পরও? কারণ আমি তোমাকে ভালোবাসি মেহের।
নয়ন আবার বলল, তার কণ্ঠ আরও দৃঢ় হলো। প্রথম দিন যখন রফিকুল সাহেব আমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, সেই ছোট্ট মেয়েটি আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। সে হাঁটু মুড়ে মেহেরের সামনে বসল। তার হাতে তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু তার চোখে শুধু গভীর প্রেম। কাপা কাপা নয়ন বলল, মেহের, আজ সব কিছু শেষ হওয়ার পর আমি বুঝতে পারছি জীবন কত ক্ষণস্থায়ী। আমার আর হারানোর কিছু নেই, শুধু তুমি আছো। সে মেহেরের হাত ধরল, তার চোখে ব্যাকুল মিনতি। মেহের, তুমি কি আমার হবে, আমার জীবন সঙ্গিনী হবে? অতি দুঃখের মাঝেও মেহেরের মুখ লজ্জায় লাল হয়ে গেল। তার ভেজা চোখের পাতা ঘন ঘন কাঁপতে লাগলো। চারপাশের ধ্বংসলীলা, ভোরের আবছা আলো সবকিছু ছাপিয়ে নয়নের ভালোবাসার প্রস্তাব তার হৃদয়ে এক নতুন স্পন্দন জাগালো। কিছুক্ষণ নীরবতা। মেহের নয়নের চোখের দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল গভীর ভালোবাসা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, আর এক নতুন ভবিষ্যতের হাতছানি। ধীরে ধীরে মেহের মাথা নিচু করল। তার ঠোঁটের কোণে এক লাজুক হাসি ফুটে উঠল। অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, আমি তোমার হব। নয়নের মুখ আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল। শান্ত করে মেহেরের হাত ধরে উঠে দাঁড়ালো এবং তাকে বুকে জড়িয়ে ধরল। মেহেরও তার বাহু ডোরে নিজেকে সঁপেই দিল। তাদের চারপাশের ধ্বংসস্তূপ যেন তাদের নবীন প্রেমের সাক্ষী। ভোরের আলো তাদের আলিঙ্গনকে আলোকিত করল এক নতুন ভোরের সূচনা, যেখানে ঘৃণা আর প্রতিশোধের কালো মেঘ সরে গিয়ে ভালোবাসার সোনালি রোদ ঝলমল করছে। তাদের কোনো কথা বলার প্রয়োজন ছিল না। নীরব আলিঙ্গনে তারা একে অপরের হৃদয়ের গভীরতা অনুভব করছিল। এতদিনের তিক্ততা, ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান হলো এই একটা মুহূর্তে। অবশেষে নয়ন মেহেরকে ছেড়ে তার মুখের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা আর অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ মেহের, নয়ন বলল, তার কণ্ঠ আবেগ জড়িত। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। মেহের তার হাত ধরে বলল, না নয়, ধন্যবাদ তোমাকে, আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। তাদের চোখে চোখ পড়ল। সেখানে ছিল শুধু ভালোবাসা আর এক নতুন জীবনের স্বপ্ন। গুদামের নীরবতা ভেঙে দূরে কোথাও পাখির কলকাকলি শোনা গেল, যেন এক নতুন শুরুর আগমনী বার্তা। নয়ন মেহেরের কাঁধে ভর করে গোডাউন থেকে বেরিয়ে এলো। শরীরে অসম্ভব যন্ত্রণা থাকা সত্ত্বেও দুজন একে অপরের সঙ্গে কথা বলছে আর সামনে এগিয়ে যাচ্ছে। তাদের জীবনের শুভ সূচনা হয়ে গেছে। তবে নয়ন ছেড়ে দেবে তার চাচাদের, যারা এক সময় তার থেকে সর্বস্ব কেড়ে নিয়ে তাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। করবে, অবশ্যই করবে, কিন্তু সে কাহিনী হয়তো আমরা জানতে পারবো না, কিন্তু সে অবশ্যই প্রতিশোধ নেবে। গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো গল্পটার কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কিন্তু আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্ট বা মন্তব্য জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।